ডুগডুগির এই প্রচণ্ড জোরে শব্দটা আচমকাই আমার রবিবার দুপুরের ভাত ঘুমটা চটকে দিয়ে বিছানায় এক প্রকার জোর করেই যেন উঠিয়ে বসিয়ে দিতে বাধ্য করলো। আমার হয়েছে বড্ড মুশকিল। গলিগালার মধ্যে বাড়িটাকে কিনে যে কী ভুল করেছি সেটা এখন বেশ টের পাচ্ছি। আমার বাড়ির আশেপাশে এমনভাবে বাড়িগুলো একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। আমার বাড়িতে আসতে সরু মতো যে গলিটা পড়ে সেখানে সকালে মাছওয়ালা থেকে শুরু করে যে কোনো ফেরিওয়ালা ঢুকে গেলেই হলো। তাদের হাঁক ডাক আসে পাশের বাড়ির দেওয়ালে প্রতিফলিত হয়ে। ঘরের সমস্ত জিনিসপত্র সমেত আমাকেও কিছুক্ষণের জন্য নাড়িয়ে দিয়ে যায়। তবে এর প্রতিবাদ করে লাভ নেই, কারণ তারা আমাদের দুয়ারে দুয়ারে আসেন বলেই আমার মতো কর্মব্যস্ত মানুষগুলোর উপকারী হয়। এমনিতেই এটা নিরিবিলি পাড়া, কেউ কারোর বাড়িতে আর 10টা পাড়া প্রতিবেশীদের মতো উঁকি ঝুঁকি মারে না, যে যার মতো থাকে। আমার বাড়িটা একতলা, তাতে মাঝারি মাপের 2টো ঘর, একটা বৈঠকখানা আর রান্নাঘরের সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম। বরাবর আমি একাই থাকি। কর্মব্যস্ত দিনগুলোতে অফিসের ক্যান্টিনে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি, আর রাতেরটা মাঝে মধ্যে নিজেই তৈরি করি। আমার বাড়িটা যেহেতু রাস্তার একেবারে ধারেই, তাই এই রকম একটা শব্দ দূষণের অত্যাচার গত 4-5 বছর ধরে সহ্য করে আছি। তবে খাদ্য সামগ্রী বা অন্য কোনো সামগ্রীর ফেরিওয়ালা হলে ক্ষতি ছিল না, কিন্তু এমন একটা অসময়ে বাঁদর খেলা দেখাতে কোনো একজন মাদারি গোছের লোক আমাদের পাড়ার সরু গলিটায় বোধহয় ঢুকে পড়েছিল। মাঝি, ও মাঝি। আমার বাড়ির লোহার গেটের বাইরে থেকে একজন মধ্যবয়স্ক লোকের কণ্ঠস্বর ভেসে আসে। খাট থেকে নেমে পায়ে চুটিটা গলিয়েছি কি সেই সময় পুনরায় ডুগডুগির শব্দটা যেন আরও তীব্রভাবে আমার কানে এসে লাগলো। মুখ থেকে একটা অস্বস্তিসূচক শব্দ বেরিয়ে এলো। আরে ধুর, কি ঝামেলা রে বাবা। ए माई जी, घर में कोई है क्या? আমি ঘরের দরজা খুলে তার সামনে এক চিলতে থাকা লোহার গ্রিলের সামনে গিয়ে দেখলাম বছর 40-এর একজন লোক বাইরের গেটে দাঁড়িয়ে আছেন। পরনে তার সাদা রঙের ছেঁড়া ময়লা ফতুয়া আর হাঁটু অবধি ভাঁজ করা কালি ঝুলি মাখানো ছাপার লুঙ্গি, গলায় একটা হদ্দ ছেঁড়া গামছা, রোগাটে গরম, শুকনো তামাটে মুখের রং, মুখ ভর্তি না কামানো কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি, গলায় ঝুলে আছে অনেকগুলো পুঁতির মালা। তার ডান হাতে একটা ডুগডুগি আর বাঁ হাতে একটা দড়িকে ধরে আছে বটে, কিন্তু তাতে কোনো হনুমান বা ভাল্লুক জাতীয় কোনো প্রাণী চোখে পড়ল না। তারা পাঁচিলের আড়ালে ঢাকা পড়ে গেছে। আমাকে দেখতে পেয়ে লোকটা কেমন একটা করুণ মুখে তার দেশীয় ভাষায় বলল, नमस्ते बाबूजी। कुछ खाना मिलेगा क्या बाबू? बहुत भूख लगी छे। कुछ मिल जाता तो। কথাটা শুনে খুব খারাপ লাগলো। মুহূর্তে মনের মধ্যে জমে থাকা রাগের উপর দয়ার প্রলেপ লেপে দিয়ে বললাম, হ্যাঁ নিশ্চয়ই, ভাত ডাল সবজি আছে, চলবে। কথাটা শুনে লোকটার মুখে মুহূর্তে একটা আনন্দের ঝিলিক খেলে গেল। সে বলল, हाँ हाँ बाबूजी, बहुत बढ़िया चलबे। लेकिन ये हमारा बिजली और बादल को भी तो कुछ खिलाना पड़ेगा। एक तो केला मिलेगा क्या? কলা? হ্যাঁ, কলাও আছে। এসো, এই বারান্দার সিঁড়িতে এসে তুমি তাদের নিয়ে বসো, আমি তোমার জন্য আর তোমার পোষ্যদের জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে আমি ঘরে ঢুকে এলাম। লোকটাও গেট খুলে বাড়ির ভিতরে ঢুকে এলো। বাইরে থেকে তখন সেই ভদ্রলোকের কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি সেই দেশীয় ভাষাতেই তার 2টো পোষ্যকে বলছেন, आज बहुत दिनों का बाद हमको खाना मिलेगा रे बादल। ये बाबू बहुत ही अच्छा है। जी भर के इसको आशीर्वाद दे देना तुम लोग। हाँ, আমি ফ্রিজ থেকে দুপুরে বেঁচে যাওয়া ভাত ডাল তরকারি বার করে গ্যাসের ওভেন জ্বালিয়ে গরম করছি।
বাইরে থেকে তখনও মাদারি লোকটার কয়েকটা কথা শুনতে পেলাম। ना बादल, अगर ये बाबू हमारा भला करेगा तो जाते समय मैं जरूर उसको वो चीज दूंगा। रुक जा। अरे ओ बाबू, कहाँ चले गए आप? আসছি, বসো। আমি কোনো রকমে থালায় খাবার বেড়ে এক হাতে খাবারের থালা আর অন্য হাতে গোটা 10 কলা নিয়ে গিয়ে বারান্দায় লোকটার হাতে সেটাকে ধরিয়ে দিয়ে বললাম, দেখো, তোমার এতে হবে তো? हाँ, जरूर होगे बाबू, ये तो अनेक खाबार আছে। আর এই নাও, তোমার পোষ্যদের জন্য কলা এনেছি। কই, তাদের তো দেখতে পারছি না। ওরাও তো আছে বাবু, ওই যে ওইখানে দেখেন। লক্ষ্য করলাম লোকটা তার বাঁ হাতে একসঙ্গে দুটো দড়ি ধরে আছে ঠিকই, কিন্তু তার শেষ মাথায় কোনো জন্তু জানোয়ারের চিহ্ন মাত্র নেই। অদ্ভুত ব্যাপার তো। তারপর দেখলাম লোকটা কলাগুলোকে হাতে নিয়ে পিছনে ঘুরে সামনের দিকে বাড়িয়ে ধরল। সেই সময় চোখে ভুল দেখলাম কি না জানি না, দেখলাম কলাগুলো প্রায় শূন্যে ভাসতে ভাসতে গিয়ে হাওয়ায় যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। মাটিতে পড়ে রইল কেবল কলার চোকলাগুলো। লোকটা সানন্দের ডাল দিয়ে ভাত আর তরকারি খেতে খেতে বলল, চিন্তা করবেন না বাবুজি, ওদের খানা খতম হয়ে গেছে, পেট ভরে খেয়েছে, খুব খুশি হয়েছে বাদল আর বিজলি। কথাটা শুনেই আমার গলাটা হঠাৎই কেমন যেন শুকিয়ে গেল। ভাবছি লোকটা কোনো মতলববাজ নয় তো। সেটা যাচাই করার জন্য বললাম, কিন্তু তাদের আমি চোখের সামনে দেখতে পারছি না কেন? তারা কোথায়? ওদের আপনি দেখতে পারবেন বাবুজি, রাতের অন্ধকার হলে ওরা দেখা দেয় সাহাব, তবে কারো নুকসান ওরা করে না। তাজ্জব ব্যাপার তো। তার মানে? সে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, पूरा এখন एकमात्र रात के अंधेरे में ही दिखाई देता है बाबू साहब। तो कौन खेल दिखाए ওরা? বাদল হলো মরদ बंदर और बिजली বাদলের পত্নী बंदरिया। দুইজনেই রাতের দিকে এখন খেল দেখায়, কিন্তু তখন কেউ ওদের সে খেল দিখে না। মনে মনে যে ভাববো লোকটা একটা পাগল, কিন্তু তারও উপায় নেই। কারণ এইমাত্র আমার চোখের সামনে 10-10টা কলা হাওয়া হয়ে গেছে। ভীষণ ভয় হলো। কিসের ভয় সেটা জানি না। বললাম, তুমি কি করে তাদের দেখতে পাও? ये रस्सी বাবুজি, ये রস্সিতে ওদের একটা টান আছে, তাই বুঝতে পারি। আপনি এটা ধরে দেখতে পারেন, অসুবিধে নাই। ওরা বেঁচে থাকতেও খুব ভালো ছিল, আর এখনো আছে। কারো কোনো দিন কোনো নুকসান করে না। রাস্তায় রাস্তায় খেল দিখাই তো দোনো মিলকে। আপনার মতো বাবু সাহাবরা কত পয়সা দিত, लेकिन एक दिन একদিন একদিন কি হয়েছিল? আমার নিজের দোস্ত সালা হারামজাদা নিজের অজান্তেই মুখ থেকে গালাগালটা বেরিয়ে যেতেই জিভ কেটে আবার বলে, কিছু মনে করবেন না বাবুজি, গলতি সে গালি নিকল গয়া। लेकिन বাবু, কেউ যদি এত সুন্দর বলা জীব দুটোকে কেলার মধ্যে বিষ মিলাইকে খতম করে দেয়, তাহলে কি আপনি তাকে ছেড়ে দিবেন বাবু? কিন্তু তাদের বিষ খাইয়ে মেরে ফেললো কে? কেনই বা সেটা করলো? তোমার সঙ্গে কি লোকটার কোনো শত্রুতা ছিল নাকি? हमारा दोस्त सुदाम साउ दुश्मनीटा করেছিল। असली बात है कि हम इंसान लोगों में इन जानवरों के लिए दया नाम का कोई चीज बचा ही नहीं है साहब।
बदला लेना होता तो हमसे ले लेता, मगर क्या बोलूं साहब, আসল কথা হলো এই যে सुदाम हमारे कालेर जोड़ीदार छिलो। इस खेल में वो ढोल बजाई तो और पैसा नहीं तो, और हम ही बादल और बिजली के लिए खेल दिखाईता। एक दिन হলো কি একটা বিষয় নিয়ে ওর সঙ্গে আমার ভীষণ ঝগড়া হয়ে গেল। আমি একটা জিনিস সড়ক में से কুড়িয়ে পেয়েছিলাম, সেটা ছিল मर्द लोगों का एक ठो सोने का अंगूठी। ওতে একটা দামি পাথর भी লাগানো ছিল। সেটা সোনার একটা দোকানে দেখাইতে তারা বলেছিল পাথরটা নাকি রুবি। अंगूठीटा बहुत पुरानो दिनों का राजघराना का छिलो बोले दाम भी बहुत ज्यादा दीते चाइछिलो सोने का दुकानदार लोगटा, लेकिन हम ही सेटा के बेचा नहीं। क्या ख्याल हुआ उसको मैंने अपने पास ही रख दिया था। तो सही कथाटा सुदाम को मालूम पड़ा तो बोला कि ওটা के बेचे दे, हमरा অনেক বড় লোক হয়ে যাব, অনেক টাকা আসবে আমাদের কাছে। কিন্তু আমি সেটাকে किसी भी हाल में बेचेंगे नहीं বলাতে সে আমার সঙ্গে ঝগড়া করে চলে গেল। दो चार बार हमार घरे ऐसे से अंगूठीटा ढूंढे छिलो, किंतु उसके हाथ में नहीं आया तो हमसे दुश्मनी करना शुरू कर दिया। वो हमको छोड़ के एक होटल के काम में लग गया, हम इधर अकेला बढ़ गया। 1 साल पहले का बात है ये। 3-4 दिन से मेरा तबीयत बहुत ही खराब हो गया था बाबूजी। तो बादल और बिजली का घर से निकलना बंद हो गया था। घर में जो भी पैसा या खाना था सभी खत्म हो गए लो 2-4 दिन। हाथे पैसा नाई, पेटे खबर नाई, घर से निकलना मेरा बंद हो गया तो उसके साथ खेल दिखाना भी बंद हो गया था। हम ही भूखा था कि ठीक अच्छी, किंतु उधर दुजोने तो खबर लागे बाबू। हमार तबीयत खराब छिलो बोले एक दिन दोपहरे हमी घुमाচ্ছিলাম। बहुत बुखार था इसलिए होश में नहीं था बाबू। হঠাৎ করে আমার ঘরের সামনে কিছু লোকজনের চিল্লামিল্লিকা আওয়াজ শুনে বিছানার উপর উঠে বসি। তারপর কান লাগাতেই শুনি বাইরে থেকে কয়েকজন বলছে, বেটা চোর হনুমান আমার দোকান থেকে কেলা চুরি করে এনেছে, साला पैसा दे मेरे केले का। ए सिकंदर पैसा निकाल मेरा, 1 डजन केले का दाम निकाल साले। सिकंदर साहू हमार नाम आचे बाबू। तो हम ही कोनो रकम भावे ताकिए देखलाम घर के एक कोने में बादल और बिजली मिट्टी में শুয়ে পড়ে আছে। ওরা যদি কেলা চুরি করতো তাহলে কেলার ছিলকাটাও তো ঘরের ভেতর থাকতো, তাই না বাবুজি? তা আমি কিচ্ছু দেখলাম না বাবুজি ওরকম কিচ্ছু। আর ওরা যে চুরি করতে পারে না সেটা আমি জানি বাবু। আমি ওদের সব শিখাইছি, কিন্তু বেঈমানি আর চুরি করা শিখাইনি বাবু। তাছাড়া ওরা এই দড়ির সঙ্গেই বাঁধা ছিল। আমি ছাড়া ওরা কোনো দিন ঘরের বাইরে যাইতে সাহস পায় নাই। उस दिन हमार घरेर दरजाय लात मेरे और खूब सारे गाली दीकर वो लोग जोन सारे चले गेलो। हमी खाटे बसे बसे दुजन के बोललाम, अरे बादल तुम लोग चोरी किया क्या? किंतु वो दोनों चुपचाप पड़ा था। ওরা দুইজন কোনো রকম নড়াচড়া করছে না দেখে ওদের সামনে গিয়ে দুইজনের গায়ে হাত দিয়ে দেখি ওরা মুড়ে পড়ে আছে বাবু। ওদের ওদের শরীর থেকে তখন বদবু বেরোচ্ছিল বাবুজি, বদবু বেরোচ্ছিল। কথাটা বলতেই লোকটা কেঁদে ফেলল, চোখ দিয়ে জলের ধারা নেমে এলো। তারপর কাঁদতে কাঁদতেই ধরা গলায় বলল, 10 दिन बाबू
আজ 10 দিন হয়ে গেল ওরা মারা গেছে। এই এই 2 হাতে ওদের মিট্টিতে গেড়ে দিয়েছি আমি, কিন্তু ওরা মরে গিয়েও তাদের মনিবের সঙ্গে বেইমানি করে নাই বাবু। ওরা 2 জন আমার সঙ্গেই আছে। আমি ওদের 2 জনকে নিয়ে দরবাদর ঠোকায় খেয়ে খেয়ে আসছি। কেউ আপনার মতো ডেকে খানা দেয়নি বাবু। আপনি আপনি মানুষ নয় বাবু, আপনি আমার কাছে ভগবান। ভগবান বাবুজি, আপনি 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 ভগবান বাবুজি। আহা আহা, কেঁদো না, যা হওয়ার তো হয়ে গেছে। কিন্তু তুমি কি করে জানতে পারলে যে তোমার বন্ধু সুদাম তোমার বাদাল আর বিজলিকে মেরে ফেলেছে? নিজের বাঁ হাত দিয়ে চোখের জল মুছে বলল, আমার নিজের চাচা শঙ্কর লাল মিঠাইওয়ালা আমাকে পরে বলেছিল যে সুধামকে আমার ঘরের দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে কেলা ছুঁড়ে দিতে দেখেছিল। আর ওর মুখে তখন একটা শয়তানি হাসি ছিল। পাড়ার লোকজনকে আমার বিরুদ্ধে বুড়া বাত কুচ শিখাই দিয়েছিল। ছি, একটা সামান্য আংটির জন্য 2টো নির্বোধ প্রাণীকে বিষ খাইয়ে মেরে ফেললো। তা তুমি আংটি বেচে দিয়ে ওকে কিছু টাকা দিলেই তো ল্যাটা চুকে যেত। তোমার সাহারায় আশ্রিত থাকা প্রাণী দুটো অন্তত বেঁচে যেতে পারতো। ঠিকই বলা হে বাবু, লেকিন তখন কি আর মালুম ছিল যে আমি আমার সব হারিয়ে ফেলবো। কিন্তু বাবু, ও আঙ্গুঠিটা আমি খুদ চাইলেও বেচে দিতে পারবো না। কেন? তুমি বেচতে পারবে না কেন? असली बात है कि ये কথা সুদাম भी জানতো না যে আঙ্গুঠিটায় কিসি কা শ্রাপ আছে। অভিশাপ আছে আংটিটায়? हाँ बाबूजी, विश्वास करें ना, আমি ঠিকই বলছি, একদম ঝুটা বাত নেই। দেখলাম লোকটার খাওয়া শেষ হয়ে গেছে, তাই বললাম, তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি, তারপর তোমার কথা শুনছি। আমি ঘরে ফিরে এলাম ঠিকই, তবে মনের ভিতর কেমন একটা আতঙ্কের বেড়াজালে যেন আমি ক্রমাগত জড়িয়ে পড়ে যাচ্ছিলাম। কেবলই ভাবছি লোকটা মিথ্যে কথা বলছে না তো। আজকাল ছল চাতুরি করার মতো লোক তো বাজারঘাটে কম নেই, কিন্তু দড়িটা কি করে শূন্যের উপর ভেসে আছে, আবার মাঝে মধ্যে দড়িটা আপনা আপনি নড়াচড়াও করছে। লোকটা কোনো ম্যাজিক ট্যাজিক জানে না তো? দড়ির ভেতর দিয়ে 2টো সূক্ষ্ম সরু লোহার তার ঢুকিয়ে এই কারসাজি করাও যায়। তারপর বলছে রাজঘরানার কোনো একটা সোনার আংটি ওর কাছে আছে, যেটা নাকি অভিশপ্ত বলে ও বেচে দিতে পারছে না। দূর, সব মিথ্যে কথা। আংটির আবার অভিশাপ? যত সব ধাপ্পাবাজি। হয়তো লোকটা আমার কাছ থেকে কিছু খাবার পাওয়ার আশায় তখন থেকে শুধু মিথ্যে গল্প বলে যাচ্ছে। পেট ভরে খেয়েছে, ব্যাস, এবার সে ঠিক সটকে পড়ার তাল করবে নিশ্চয়ই। এই কথা ভেবেই আমি 1 জগ জল আর একটা গ্লাস নিয়ে ফিরে গেলাম বারান্দায়। হাত বাড়িয়ে তাকে জলের জগ আর গ্লাস ধরিয়ে দিয়ে বলি, নাও জল খাও। লোকটা জগ হাতে নিয়ে গ্লাসে জল ঢেলে বেশ তৃপ্তি করে জল খেয়ে বাড়ির বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে এসে নিজের গলায় থাকা ছেঁড়া গামছাটা দিয়ে হাত মুখ মুছতে মুছতে পুনরায় এসে সিঁড়িতে বসে বলল, बढ़िया खाना था बाबूजी, खाना के पेट एकदम भरे গেল। আচ্ছা বাবুজি, আপনি সেই আঙ্গুঠিটা দেখবেন নাকি? হ্যাঁ, কই দেখাও দেখি। লোকটা তৎক্ষণাৎ নিজের কোমরের লুঙ্গির ভাঁজের ভিতর থেকে একটা কাপড়ের ছোট্ট থলে বার করে এনে সিঁড়ির ওপর রেখে সেটাকে খুলতেই দেখলাম তার মধ্যে বেশ কিছু 10-20 টাকার নোট আর কিছু খুচরো 2 টাকা 1 টাকার মাঝে একটা বেশ বড় মাপের কারুকার্য করা সোনার আংটি ঝলমল করে উঠল। আংটিটার মাঝখানে একটা লাল রঙের পায়রার ডিমের আকারের গোল পাথরও বসানো আছে।
সেটাকে দেখেই চমকে উঠলাম। আরে বাপরে, এ যে একেবারে সত্যি! আংটিটা যে কোনো এককালে রাজা মহারাজার হাতের আঙুলে শোভা পেত তা দেখলেই বোঝা যায়। লোকটা সেই আংটিটা হাতে তুলে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ये वो राजघराना का अंगूठी बाबूजी, सोने का है। हाथ में लेके देखिए, আপনারও বিশ্বাস হয়ে যাবে। আমি নিজের হাতে নিয়ে ভালো করে দেখলাম আংটিটায় বেশ ওজন আছে। লাল রঙের পাথরটাও যে বেশ খাঁটি এবং দামি হবে সেটা আন্দাজ করে বলে দেওয়া যায়। আমি কিছু সময় ধরে দেখে নিয়ে বললাম, এই আংটি তুমি কোথা থেকে কুড়িয়ে পেয়েছো? ও একটা পুরানা হাবেলির ভিতর থেকে। একদিন হয়েছিল কি বাবুজি, খেলা দেখিয়ে বাদল और बिजली के নিয়ে রাতের দিকে নিজের ঘরে ফিরছিলাম, তো রাস্তে में ही भीषण तूफान और बारिश এসে গেল। তখন আর কি করি, রাস্তার পাশে একটা পুরানা হাবেলি নজরে এসেছিল, তো আমি সেখানে ওদের দুজনকে নিয়ে ঘুষে গিয়েছিলাম। সেখানে একটা ঘরের ভিতর থেকে বিজলি এটাকে কুড়িয়ে পেয়েছিল আর আমার হাতে এনে দিয়েছিল। তোমার সেই পুরনো হাভেলিটা কোথায়? नियामतपुर में साहब, से हवेली को भूतिया हवेली कहते हैं सब लोग। बाद में हमको मालूम पड़ा कि उधर कोई नहीं जाता, वो खाने न की भूत अच्छे, लेकिन हम वहाँ गए थे। हमको डर वर कुछ नहीं लगता बाबूजी, मरना तो एक दिन है, तो डरने की क्या बात। और आज के दिन में वो भूत टूत में कौन विश्वास रखे। देखिए उस हवेली से हम जिंदा निकल के आए, कुछ भी नहीं हुआ हमको, भूत भूत कुछ नहीं है वहाँ पर। मगर इस अंगूठी मेरे पास जब से आया है तब से। লোকটার বাকি কথাগুলো যেন ঝকঝকে সোনার আংটিটার উজ্জ্বলতায় ঢাকা পড়ে গেল। মনে মনে ভাবছি, এই রকম আংটি যদি সেখানে থাকে তাহলে হাবেলিটা খুঁজে দেখলে না জানি আরও কত রত্নভাণ্ডার সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হয়তো আশেপাশের মানুষজন বাড়িটাকে ভূত আছে মনে করে কেউ সেখানে যায় না। কিন্তু আমি যদি যাই তাহলে... বাবুজি, ও বাবুজি, কি চিন্তা করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ভূতে আমারও ভয় নেই আর বিশ্বাসও নেই। তবে আমিও ভাবছি একবার যাব ওই পুরনো হাভেলিতে। সে যান বাবুজি, আপনি বললে আপনার সঙ্গে আমিও যাব। আমাকে একবার সেখানে যেতেই হবে বাবুজি। কেন, সেখানে কি আরও এইরকম সোনাদানা কিছু আছে নাকি? না বাবুজি, और कुछ আছে কি না জানি না, लेकिन এই अंगूठी আমাকে वहीं पर ফিরিয়ে দিয়ে আসতে হবে। কেন ফিরিয়ে দেবে কেন? তুমি কি সেই অভিশাপে ভয় পাচ্ছ নাকি? हाँ बाबूजी, ये अंगूठी আমার জীবন बर्बाद করে দিয়েছে। और विश्वास করবেন কি না জানি না, हर रात को एक तो ছায়া মতো কেউ আমার পিছন পিছন ঘুরে বেড়ায় বাবুজি, लेकिन लेकिन किसी को देखा जाए ना। এই তোমার অভিশাপ? দূর, ওটা তোমার চোখ আর মনের ভুল, বুঝলে? আর আংটিটার জন্য তোমার জীবন শেষ হয়ে গেছে কে বলেছে? বরং আংটিটা তোমাকে অনেক বড় লোক হয়ে যাওয়ার পথ দেখিয়েছে, বুঝতে পারলে? তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে চলো সেই হাবেলিতে। যদি আরও এই রকম সোনাদানা পাই তাহলে আমরা দুইজনে ভাগাভাগি করে নেব, ঠিক আছে? কথাটা শুনেই লোকটা কেমন যেন ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, আমার ওতে লোভ নাই বাবুজি, लेकिन আপনি আমাকে और আমার বান্দারদের খানা দিয়েছেন, তাই আমারও ফরজ बनता है कि আমি আপনার সঙ্গে যাব।
যদি কেউ আপনার কোনো ক্ষতি করতে আসে তো আমি আমার জান দিয়ে আপনাকে বাঁচাইবো। তাহলে চলো, আজকেই যাব। এখান থেকে নিয়ামতপুর তো আর বেশিক্ষণের পথ নয়। এখান থেকে বাসে চেপে বড় জোর মিনিট 45-এর পথ। আমি তৈরি হয়ে আসছি, তুমি বসো। ठीक है बाबूजी, चलिए हम आपको लेके चलेंगे। আমি আংটিটা লোকটাকে ফিরিয়ে দিয়ে ঘরে ঢুকে এলাম। আমি ঘরে এসে ঢুকতেই চমকে গেলাম। আরে বাপরে, এ কি দেখছি আমার চারিদিকে? এ আমার সেই ছোট্ট একফালি কোনো ঘর নয়, বরং আমি বোধ হয় ভুল করে ঢুকে পড়েছি কোনো এক রাজসভার ভিতরে। মাথার উপর বিশাল একটা ঝাল লণ্ঠন জ্বলছে। চারিদিকে দেওয়ালে পাথরের উপর সব নকশা করা থাম, বড় বড় সব পর্দা ঝুলছে। ঝলমল করছে সমস্ত রাজদরবার। আমার সামনে বিশাল আকৃতির একটা সোনার কারুকার্য করা সিংহাসন, তার সামনে রাখা আছে একটা পাইপ লাগানো সোনার তামাক দান। সমস্ত ঘরটার মেঝেতে লাল রঙের ভেলভেটের উপর নকশা করা গালিচা পাতা, কিন্তু লোকজন কেউ নেই। আমি কেবল একা দাঁড়িয়ে আছি হাজার বাতির ঝাল লণ্ঠনটার নিচে। দেখে তো আমার চোখও কপালে উঠে যাওয়ার জোগাড়। লাল গালিচার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর মনে মনে ভাবছি, আমি যে আমার অজান্তেই কখন রাজা হয়ে গেছি সেটা বুঝতেই পারিনি। এইসব কিছু কি আমার শুধুই কল্পনা, নাকি সেই সোনার আংটিটার কোনো ম্যাজিক? আলাদিনের চিরাগের জাদুর মতো কিছু একটা নয় তো? আংটিটাকে হাতে নিয়েছিলাম যখন, তখন সেটায় লাগানো লাল পাথরটাকেও ঘষে ঘষে বার কতক দেখেও ছিলাম। তাহলে পাথরটাকে ঘষার ফলেই এইরকম একটা আশ্চর্যজনক কিছু আমার সঙ্গে ঘটে গেল নাকি? কিন্তু যদি তাই হতো, তাহলে সিকান্দার নামের মাঝারি লোকটা এমন কুকুরের মতো বাড়ি বাড়ি ভাত চেয়ে বেড়াতো নাকি? আবার এটাও তো হতে পারে সে আসলে জানতোই না যে পাথরটাকে ঘষলে এইরকম আশ্চর্যজনক কিছু হতে পারে। সে যাই হোক, আংটিটাকে ওর কাছ থেকে আমার এখন হাতিয়ে নিতে হবে, তারপর বাটাকে 2 লাথি। আমার পিছন থেকে কি যেন সেই সময় বলে উঠল, আরে ও বাবুজি, আর কত সময় লাগবে আপনার? আমি মনে মনে দাঁত কিরবির করে উঠলাম আর বললাম, বেটা তোর মতো ভিখারিকে এক্ষুনি তাড়াবো, দাঁড়া আসছি বেটা। পিছনে ঘুরে তাকাতেই দেখি আমি আমার সেই পুরনো ছোট্ট এক চিলতে ঘরের খাটের সামনে দাঁড়িয়ে আছি। গলা চড়িয়ে সিকান্দারকে উদ্দেশ্য করে বললাম, আসছি, বাস হয়ে গেছে। এই বলেই আমি তাড়াহুড়ো করে চা পারলাম গুছিয়ে একটা ছোট্ট কিট ব্যাগে ভরে নিয়ে কোনো রকমভাবে পোশাক পাল্টে নিয়ে মিনিট 10-এর মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে এসেই দেখলাম সিকান্দার ইতিমধ্যেই আমার বাড়ির গেটের বাইরে গিয়ে দাঁড়িয়েছে। আমাকে দেখে মুচকি হেসে বলল, তোদের আমি বাড়ির দরজায় তালা দিয়ে সব কিছু দেখে শুনে নিয়ে বললাম, চলো যাওয়া যাক। শুনছেন লেখক শ্রী তন্ময় মুখার্জির কলমে মাদারি। লেখক তন্ময় মুখার্জি ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপে নিয়মিত লেখালেখি করেন। এছাড়াও এই বছর বইমেলায় আগন্তুক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে 2 অলৌকিক নামে লেখকের একক গল্প সংকলন। যারা গা ছমছমে ভূতের গল্প পড়তে ভালোবাসেন তারা বইটি সংগ্রহ করে রাখতে পারেন। বইটি অনলাইনে সংগ্রহ করার লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। গল্প পাঠে সমাদ্দার বাবু ও বাস কন্ডাক্টর শুভপ্রিয়। মাদারি শাশ্বত, প্রথম ভদ্রলোক কুশল, দ্বিতীয় ভদ্রলোক দীপদীপ, বয়স্ক ভদ্রলোক ও লিটন সাহেব অভিষেক, কল্যাণবাবু অমিত, কল্যাণবাবু স্ত্রী পায়েল, তান্ত্রিক অর্ণব, পদ্মিনী ঋতশ্রী। শুরু হচ্ছে তন্ময় মুখার্জির কলমে মাদারি। শুনতে থাকুন, সঙ্গে রাখুন গল্প ক্যাফে।
দুপুর গড়িয়ে তখন বিকেল হতে শুরু করে দিয়েছে। এমনিতেই শীতকাল, বেলা ছোট। এই সময় বিকেল 4টে বাজা মানেই তখন সূর্যদেবের কর্মবিরতি। বাড়ির গলি ছাড়িয়ে মেন রাস্তায় দাঁড়াতে বাস পেয়ে গেলাম। বাসে উঠে দুজনের টিকিট আমিই কাটলাম। বাসটা প্রায় ফাঁকাই ছিল। আমি একজনের পাশে ফাঁকা সিট পেয়ে বসে গেলাম। সিকান্দারকেও ইশারায় অন্য একটা ফাঁকা সিট দেখিয়ে দিয়ে বসতে বললাম। সে ইশারায় জানালো যে তার পোষ্য দুটোর অসুবিধা হবে, তাই সে দাঁড়িয়েই রইল। দেখলাম তার হাতে থাকা ডমরুটাকে সে তার কোমরে গামছা দিয়ে বেঁধে রেখেছে। টিকিট কাটার সময় বাসের ছোকরা কন্ডাক্টরটা আমার পাশের সিটের ভদ্রলোকের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখে নিয়ে চলে গেল। বাসটা ফাঁকা, কারণ আমাদের মামুদগঞ্জের আগের স্টপেজ মুক্তারপুর থেকে এই বাসটা ছাড়ে, তাই সেখান থেকে লোকজন খুব বেশি চড়ে না বলেই বাসটা আরও প্রায় 2-4টে স্টপেজ ফাঁকাই যায়। তাছাড়া এই পথের আশেপাশে বেশিরভাগটাই গ্রামগঞ্জ এলাকা বলে বিকেলের দিকে খুব বেশি একটা ভিড় হয় না বললেই চলে। নিয়ামতপুর এখান থেকে প্রায় গোটা 10-12টা স্টপেজ ছাড়িয়ে যেতে হয়। সেখানে যাওয়ার সৌভাগ্য আমার এখনও হয়ে ওঠেনি। তবে নিয়ামতপুর থেকে আমাদের বিডিও অফিসেই চাকরি করেন কল্যাণ শিবলাই বলে একজন আমাদের কলিগ। বাসে সেখান থেকে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারই করেন। এখানকার পথঘাটের অবস্থাও তেমন ভালো নয়। এখানকার বাসে চেপে প্রতিদিন যাতায়াত করলে স্পন্ডেলাইটিস হতে বাধ্য। আমি অবশ্য অফিসে সাইকেল নিয়েই আপাতত যাতায়াত করি, তাই রক্ষে। আমার বাড়ি থেকে মামুদগঞ্জ বিডিও অফিস যেতে মাত্র মিনিট 20 মতো সময় লাগে। বাসের ঝাঁকুনি শেষ করে আর 9-10টা বাস স্টপেজ পার করে বাসের কন্ডাক্টর তারও স্বরে চেঁচিয়ে জানান দিল, এগিয়ে আসুন, নিয়ামতপুর আসছে, কে নামবেন, এগিয়ে আসুন, নিয়ামতপুর আসছে, কে নামবেন, এগিয়ে আসুন। তখন নিজের সিট ছেড়ে হেলতে দুলতে বাসের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। সিকান্দারও তার পোষ্য দুটোকে নিয়ে আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়ল। বাইরে তখন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছে। খানাখন্দ বড় রাস্তার ঢিকির করে বাস চালিয়ে আমাদের যখন নিয়ামতপুর বাস স্ট্যান্ডে এসে নামালেন বাস ড্রাইভার বাবু, নিয়ামতপুর কে নামবেন, এগিয়ে আসুন। তখন আমার ঘড়িতে 5:30 বেজে গেছে। আমরা কেবল দুজনেই সেখানে নামলাম। বাসটা হুশ করে হর্ন বাজিয়ে চলে গেল। বাস থেকে নেমেই দেখি অন্ধকার বাস স্ট্যান্ডের ছাদনাতলার ভিতরে গোটা 3টে লণ্ঠন জ্বালিয়ে মাদুর বিছিয়ে তার উপর আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে 8-10 জন লোক শীতে এক জায়গায় জড়সড় হয়ে তাস খেলতে ব্যস্ত। মনে মনে ভাবলাম, তাস খেলবার বেশ ভালোই জায়গা পেয়েছে দেখছি। লোকগুলোর মধ্যে কারোর তেমন হেলদোল দেখতে পেলাম না। যে যার মতো নিজেদের তাস খেলায় তারা ব্যস্ত। সিকান্দার আমার পিছন থেকে এসে বলল, আগে আসেন বাবুজি, ওদিকটার মোড়টা দিয়ে রাস্তা আছে। বাপরে, রাস্তাটায় যা অন্ধকার, তাতে পথ দেখে চলাটাই তো মুশকিল। দাঁড়াও, আমার টর্চটাকে আগে বের করে জ্বালিয়ে নিই, রাস্তাটায় দেখতে সুবিধা হবে। আরে ধুর, আপনি আমার পিছন আসেন, চিন্তা নাই, আমি ঠিক আপনাকে নিয়ে যাব। ও আলোর দরকার কি, আমি জায়গাটা ভালোই চিনি। আসেন বাবুজি। আমি সিকান্দারের কথা শুনে টর্চ না বার করেই ওর পিছনে হেঁটে দুপা এগিয়ে গিয়েছি কি আমার পিছনের বাস স্ট্যান্ড থেকে একজন ভদ্রলোক বলে উঠল, ওদিকে কোথায় যাচ্ছেন বাবু? কথাটা শুনেই দাঁড়িয়ে গেলাম। পিছন ঘুরে তাকিয়ে বললাম, এই সামনেই একটা বাড়িতে যাব আর কি। বাস স্ট্যান্ডে বসে থাকা চাদর মুড়ি দেওয়া লোকগুলোর মধ্যে থেকে
দুজন উঠে লাঠি আর হ্যারিকেন হাতে নিয়ে এগিয়ে এসে ওদের মধ্যে একজন কেমন ফিসফিসে গলায় বলল, তা সেখানে কার বাড়িতে যাবেন বাবু? আমি প্রশ্নটা শুনে বেকায়দায় পড়ে গেলাম। তখন চোখের সামনে থেকে সোনার আংটি, মোহর, হিরে জহরত সব ঝাপসা হয়ে আসতে লাগলো। এখন এদের প্রশ্নের কি উত্তর দেব? আর সিকেন্দারই বা এগিয়ে এসে ওদের কোনো উত্তর দিচ্ছে না কেন? আমাকে বিপদে ঠেলে দিয়ে নিজে অন্ধকারে বেশ সেঁধিয়ে গেছে দেখছি। কি একটা মনে করে বললাম, তা মানে যাব বলতেই আমার এক বন্ধুর বাড়ি। আসলে আমি মামুদগঞ্জ বিডিও অফিসে চাকরি করি, তো সেই সূত্রে আপনাদের এই নিয়ামতপুর থেকে কল্যাণ সিমলাই নামের একজন ভদ্রলোক আমাদের সেই অফিসেই চাকরি করেন। আমার কলিগ আর কি। কল্যাণবাবু আমাকে তার বাড়িতে যাওয়ার জন্য নেমন্তন্ন করেছিলেন, তাই তার বাড়িতেই যাচ্ছি আর কি। ও কল্যাণবাবু, কল্যাণবাবুকে তো আমরা বেশ ভালোই চিনি। তিনি থাকেন ওদিকের ওই রাস্তাটা দিয়ে গেলে সামনে যে বটতলাটা পড়বে তার পেছন লাগোয়া বাড়িটা। কিন্তু আপনি যে রাস্তাটা ধরে যাবেন বলে ঠিক করছেন সেটা তার বাড়ির পথ নয়। কথাটা শুনে বেশ মুশকিলে পড়ে গেলাম। যাও বা একটা কথা বানিয়ে বুনিয়ে মাথা খাটিয়ে বার করে নিয়ে বললাম, সেটা তো এদের কাছে দেখছি ধোপেই টিকলো না। আর ওদিকে হতচ্ছাড়া সিকান্দার মূর্তির মতো তখন থেকে কেবল দাঁড়িয়েই আছে। কেমন লাগে? আসুন বাবু, আসুন, আমরা আপনাকে কল্যাণবাবুর বাড়ি পৌঁছে দিয়ে আসছি। এদিকে যা অন্ধকার তাতে পথটা নাও চিনতে পারে। তাছাড়া ও পথে এই সময় একা যাওয়াটাও ঠিক নয়, বিশেষ করে এই সন্ধেবেলা। আমাদের সঙ্গে আসুন বাবু, আমাদের সঙ্গে আসুন। না না, মানে আমি নিজেই ঠিক চলে যেতে পারবো, আপনারা তাস খেলুন। তাছাড়া আমি তো আর একা নই, আমার সঙ্গে আরেকজন আছেন, সে কল্যাণবাবুর বাড়িটা চেনে, তাই আর কি। আপনার সঙ্গে লোক আছে? কই সে? ওই যে ওই অন্ধকারে দাঁড়িয়ে আছেন। কথাটা শুনেই একজন হ্যারিকেন নিয়ে চলে গেল সামনে। তারপর বাঁ দিকের গলির মুখটার আদ্যপ্রান্ত ভালো করে খুঁজে এসে বলল, কই সেখানে কেউ নেই তো। কি বলছেন কি? আরে ওই তো দাঁড়িয়ে আছে, আমি দিব্যি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এইবার দেখলাম লোক দুটো কেমন ভয়ার্থ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে তারপর 2-3 বার ঢোক গিলে নিয়ে ওদের মধ্যে একজন বাস স্ট্যান্ডের দিকে ছুটে চলে গেল। তারপর তাস খেলা বন্ধ করে নিজেদের মধ্যে কী সব যেন বলা বলি করতেই দেখলাম বাস স্ট্যান্ডে বসে থাকা বাকি সমস্ত লোকজন আমার দিকে হেঁটে এসে আমাকে সবাই মিলে যেন ঘিরে ফেলল। ওদের মধ্যে একজন বৃদ্ধ মতো ভদ্রলোক বললেন, আপনার সঙ্গে যে লোকটি আছে সে কি এই অঞ্চলেই থাকে? না না, সে আমার সঙ্গে এইমাত্র বাসে চেপে এসেছেন। লোকজনের মধ্যে আরেকজন বলে উঠল, কিন্তু আমি বাবুকে বাস থেকে একাই নামতে দেখেছিলাম তখন, আর অন্য কেউ যে বাস থেকে নামেনি সেটা আমার বেশ খেয়াল আছে। তাছাড়া যারা জানে তারা এই সময় এই এলাকায় সচরাচর আসে না কেউ। হ্যাঁ, আর সেই কারণেই তো আমরা সবাই বাস স্ট্যান্ড জুড়ে বসে এই সময় তাস খেলি আর পাহারা দেই। কেন এই সময় কেউ এখানে আসে না কেন? রাস্তায় বাঘ ভাল্লুক বেরোয় নাকি? সে আপনি আপনার বন্ধুর বাড়ি পৌঁছে গেলে তার মুখ থেকেই জেনে নেবেন। ও জিনিসের নাম আমরা মুখে আনি না, বিশেষ করে এই সন্ধেবেলা। তা কল্যাণবাবুই বা কেমন লোক মশাই? সমস্ত কিছু জেনে শুনেও আপনাকে এই ভর সন্ধেবেলা তার বাড়িতে নেমন্তন্ন করে ডেকে নিয়ে এলেন কেন? সকালে বা দুপুরে ডাকতে পারলেন না? কিন্তু বাবু যে বলছে ওনার সঙ্গে আরেকজন লোক আছে, আর তিনি ওই মোড়টায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, কিন্তু আমি তো এইমাত্র হ্যারিকে নিয়ে ভালো করে দেখে এলাম, কই সেখানে তেমন কেউ নেই তো। কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি একা নই। ওই যে সিকান্দারও আমি দিব্যি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। সিকান্দার নামটা শুনে
ওদের মধ্যে একজনের হাত থেকে হঠাৎই ঝনঝন শব্দে হ্যারিকেনটা পড়ে গেল। তারপর কি হলো জানি না, দেখলাম মুহূর্তের মধ্যে বাকি লোকজন অন্ধকারে কে যে কোথায় দৌড়ে পালিয়ে গেল তার বুঝতেই পারলাম না। শুধুমাত্র তাদের করে হই হই আর ধূপধাপ করে পালিয়ে যাওয়ার শব্দটা শুনতে পেলাম। তখন কেবল আমার পায়ের কাছে পড়ে রইল লোকগুলোর ফেলে ভেঙে নিভে যাওয়া হ্যারিকেন বাতিগুলোর অবশিষ্টাংশ। তাজ্জব ব্যাপার তো, কি হলো? এরা সবাই এই রকমভাবে হঠাৎ ভূত দেখার মতো পালিয়ে গেল কেন? এইসব যখন দাঁড়িয়ে ভাবছি, তখন আমার সামনে অন্ধকারের গলির মুখটা থেকে সিকান্দার বলে উঠল, ওরা সব ডর কে পালায়ে গেছে বাবুজি। গ্রামের না সমঝ ভীতু লোকজন আপনি আসেন আমার সঙ্গে। তাজ্জব ব্যাপার। আমি আর সেই দিকে দৃষ্টিপাত করলাম না, কিন্তু সেই সময় জানি না কেন আমার মনের মধ্যে একটা প্রশ্ন হঠাৎই যেন উঁকি দিল। সিকান্দারের নামটা শুনে লোকগুলো ওই রকমভাবে পালিয়ে গেল কেন? সিকান্দার নামের কোনো ডাকাত ঠাকাত এই অঞ্চলে ঘুরে বেড়ায় নাকি? দুস, যত সব গেঁয়ো ভূত। ঘরের সামনে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র পড়ে আছে, অথচ ভীতুগুলো ভূতের ভয়ে কেউ আর হাবেলিটা যেতে সাহস পায় না। এরা পারেও বটে, আমার আর কি। যা, তোদের চোখের সামনে থেকে মূল্যবান সব ধনসম্পদ নিয়ে চলে যাব, আর তোরা গ্রামের লোকজন সবাই শুধু বসে বসে আঙুল চুষবি। আমি অন্ধকারের মধ্যেও যতটুকু আন্দাজ করে সিকান্দারের অবয়বটাকে লক্ষ্য করে এগিয়ে গেলাম। সিকান্দারের সামনে গিয়ে বললাম, বাপরে, এ কি বীভৎস অন্ধকার রে বাবা! সামনে যে কি আছে তা তো কিছুতেই আমার দু চোখে ঠাউর করতে পারছি না। ভাই সিকান্দার! হঠাৎই সিকান্দার আমার ডান হাতে একটা দড়ি ধরিয়ে দিয়ে বলল, এটাকে ধরে থাকেন বাবুজি, আমি আপনাকে টেনে টেনে নিয়ে যাব, চিন্তা নাই, আসেন। বেশ ভালো ব্যবস্থা, তুমি চলো দেখি। কথাটা বলতেই আমার ডান হাতে বেশ জোরে একটা টান অনুভব করতে পারলাম, আর সেই দড়ির টানে টানে সেই নিকষ কালো অন্ধকারের মধ্যেও বেশ ভালো মতোই এগিয়ে যেতে লাগলাম। পায়ের কাছে মাঝে মধ্যে ঝোপঝাড় এসে ঠেকতে লাগলো। রাস্তাটা খড়খড়ে নুড়ি পাথর বিছানো বলে আমার জুতোয় শব্দ উঠছে, কিন্তু সিকান্দারের পায়ের কোনো শব্দ পাচ্ছি না। ও খালি পায়ে ছিল নাকি ওর পায়ে চপ্পল বা জুতো ছিল সেটা অবশ্য বাড়িতে থাকাকালীন লক্ষ্য করিনি। বোধহয় খালি পায়ে হেঁটে চলেছে, তাই ওর পায়ের কোনো শব্দ পাচ্ছি না। তবে সে যে আমার সামনেই চলেছে সেটা দড়ির টানেই বুঝতে পারছি। কতটা পথ অতিক্রম করে এসেছি জানি না, তবে মিনিট 15 মতো হেঁটেছি সেটা বুঝতে পারছি। শেষকালে অধৈর্য হয়ে পড়ে সিকান্দারকে উদ্দেশ্য করে বলেই ফেললাম, সিকান্দার ভাই, আর কত দূর? बस आ गया साहब, এই সামনেই চলে এসছি প্রায়, আসেন। আর কাছে কাছে বলে সিকান্দার আমাকে যে কোন মুল্লুকে নিয়ে চলেছে কে জানে। ঘুটঘুটে অন্ধকারে দড়ির টানে কেবল চলেছি তো চলেছি। এদিকে ভীষণ ঠান্ডায় আমার হাড় জমে যেতে বসেছে। রাস্তার পাশের জঙ্গল থেকে বেশ কয়েকটা শেয়াল তারস্বরে হঠাৎই চেঁচিয়ে উঠল। সেই শব্দে আমার বুকের পাঁজর যেন ভয়ে ঝনঝন করে উঠল। ঘন কুয়াশা ভেদ করে গোটা কতক জোনাকি পোকা উড়ে চলে গেল আমার সামনে থেকে। চামচিকের দল সুরুত করে আমার কানের পাশ ঘেঁষে উড়ে চলে গেল। কোথা থেকে একটা বিশ্রী মরা পচা গন্ধ ঠান্ডা হাওয়ায় বয়ে এসে আমার নাকে লাগছে। আশেপাশে জঙ্গলে কিছু মরে পচে গেছে নিশ্চয়ই। দূরের কোনো গাছ থেকে একটা পেঁচা বিকট শব্দে বেশ কয়েকবার ডেকে উঠল। একটুখানি খেয়াল করতেই আমার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ পেলাম। শব্দটা যেন ক্রমাগত আমার সঙ্গে সঙ্গে আমার পথ অনুসরণ করে চলেছে। ভাবছি দাঁড়িয়ে পড়ে একবার দেখব কিনা। তারপর বার তিনে হুপ হুপ শব্দ শুনে বুঝতে পারলাম আমার পিছনে বাদল আর বিজলি আমার পায়ের সঙ্গে তাল মিলিয়ে খুব দ্রুত হেঁটে চলেছে।
এইবার সিকান্দারের দড়ির টান খানিকটা ঢিলে হলো। সে বলল, বাবুজি, সামনে দুটো সিঁড়ি আছে, উপরে উঠে আসেন। আমি এক পা সামনে বাড়িয়ে বুঝতে পারলাম ইটের স্তূপ মতো কিছু একটায় আমার পা ঠেকেছে। তারপর আন্দাজ করে এক ধাপ দু ধাপ করে উঠে আসতেই সিকান্দার বলল, আপনি এইখানে দাঁড়িয়ে থাকেন, আমি বাতি নিয়ে আসছি। এই বলে সে হঠাৎই কোথায় যেন চলে গেল। অন্ধকারে আন্দাজ করতে পারলাম না সে কোন দিকে গেল। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারলাম না ঠিকই, তবে আমার পায়ের নিচে যে একটা কংক্রিটের চাতাল আছে সেটা আন্দাজ করে বলে দেওয়া যায়। ভাবছি সিকান্দার অন্ধকারে কোথায় আলো আনতে চলে গেল কে জানে। কথাটা মনে হতেই আবারও একটা প্রশ্ন হঠাৎই আমার মনের মধ্যে উঁকি দিল। সিকান্দার আলো আনতে গেল মানে? সে যেন এখানে থাকে, এমনভাবে কথাটা বলে গেল যেন এইখানেই আশেপাশে কোথাও তার বাড়ি আছে। সে ফিরে আসুক আগে, তারপর তাকে কথাটা জিজ্ঞেস করব। কিন্তু যে হাবেলিটার কথা বলে আমাকে এখানে টেনে নিয়ে এলো সেটা কোথায় কে জানে। এখানে যা অন্ধকার তাতে আমার এক পা আগে কি আছে তাই জানি না। তারপর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়। চারিদিক থেকে এক পাল যত রাজ্যের মশা এসে আমাকে ঘিরে ধরে কানের সামনে পোঁ পোঁ সুরে গান গাইছে। তার সাথে আমার প্যান্ট আর জামা ফুটো করে দিয়ে তার হুল ফুটিয়ে রক্ত চোষার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় অনেকটা সময় সেখানেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কেটে গেল, কিন্তু সিকান্দারের কোনো দেখা নেই। ভাবছি বেটা হাবেলিটার ভিতর ঢুকে সে সোনা দানা সব কিছু নিয়ে এতক্ষণে কোথাও সটকে পড়েনি তো, আর আমাকে এখানে মশাদের হাতে সঁপে দিয়ে এমন জম ঠান্ডার মধ্যে মরার জন্য দাঁড় করিয়ে রেখে গেছে। আর উপায় না দেখে কিট ব্যাগ হাতিয়ে আমার ছোট্ট টর্চটাকে বার করে নিয়ে এসে জ্বালিয়েছি কি সেই সময় হঠাৎই সমস্ত শরীরের রক্তকে জল করে দিয়ে আমার খুব কাছ থেকেই একটা বীভৎস নারকীয় হিংস্র কোনো অজানা প্রাণীর চিৎকার শুনতে পেলাম। পর মুহূর্তেই আমার সামনে থেকে যেন ধূপধাপ শব্দ করে মুহূর্তের মধ্যে আশেপাশের কোনো জঙ্গলের ভিতর দিয়ে ঝুপঝুপ শব্দ তুলে কিছু একটা পালিয়ে গেল। সেটা আদৌ কী ছিল তা জানি না, সেই আওয়াজটা আমার ঠিক পিছনেই খুব কাছ থেকে এসেছিল। তবে এ যে কোনো ছোটোখাটো শরীরের প্রাণী নয় সেটা তার ভয়ঙ্কর গর্জনের শব্দ শুনেই আন্দাজ করতে পারলাম। এইবার ভীষণ ভয় হলো। গলাটা শুকিয়ে ধীরে ধীরে কাঠ হয়ে আসছে। খানিকক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পরে খানিকটা সংযত হয়ে টর্চের আলোটাকে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখেই বুঝতে পারলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা পুরো বাড়ির সামনের ভাঙা অংশের খানিকটা চাতালের অবশিষ্টাংশ। মস্ত বড় পুরো বাড়িটা আজ দাঁত বার করা চুন বালি ঝরে যাওয়া ইটের স্তূপে পরিণত হয়েছে। পরিবর্গার ছাদ ধসে গিয়ে মাটিতে পড়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ঝোপঝাড়ের আড়ালে ঢাকা পড়ে স্তূপ হয়ে আছে। সেখানে ঘর বলতে আজ আর তেমন কিছুই বেঁচে নেই। চাতালটার ইটের পাঁজরের উপর আলো ফেলে এক দুপা করে এগিয়ে গিয়ে পুরো বাড়িটার এদিক ওদিক খুঁজছি, আর ভাবছি সিকান্দার এইরকম একটা বাড়িতে ঝড় বাদলার মধ্যে আশ্রয় নিয়েছিল এটা কিছুতেই এখন বিশ্বাস হচ্ছে না। এখানে সেই রকম কোনো ঘর বা অংশও নেই। অবশ্য এই জায়গায় ওই রকম একটা সোনার বহু মূল্যবান আংটি কেন, এখানে তার চেয়ে বেশি মূল্যবান জিনিস না পাওয়ার কোনো কথাই নেই। সিকান্দার চুলোয় যাক, এখানে যে কাজে এসেছি সেটাই আগে করি, তারপর মাল করে নিয়ে সটকে পড়ব। কথাটা মনে হতেই প্রথমে কোথা থেকে খোঁজা শুরু করব সেটাই ভাবছি। সেই সময় একটা ধূপধাপ শব্দ শুনতে পেলাম। তার সঙ্গে সঙ্গে সস্বর করে কি একটা যেন আমার পিছন থেকে সরে গেল। চমকে উঠে ঘুরে দাঁড়িয়ে পিছন দিকে টর্চের আলো ফেলে দেখলাম পুরো বাড়িটার কপাটহীন জানলার বাইরে একটা নাম না জানা লতা গাছের ডালপালা বেশ খানিকটা জোরে নড়ে উঠল। অতি দ্রুত বেগে এগিয়ে গেলাম সেই দিকেই। জানলাটার সামনে গিয়ে দেখলাম
একটা ছোট্ট গিরগিটি বা টিকটিকি ধরনের কোনো প্রাণী টর্চের আলো দেখে সুরুত করে লতা বেয়ে নিচে নেমে গেল। জানলাটার বাইরে দূরে কোথাও আবারও এক পাল শেয়ালের দল তারস্বরে চেঁচিয়ে উঠল। মনে মনে ঠিক করলাম, এখানে যে কটা দেওয়াল বেঁচে আছে তাদের কুলুঙ্গিগুলোর ভেতর থেকেই আগে খোঁজা শুরু করব। শুনেছি ডাকাতের ভয় তখনকার দিনে জমিদার বা ওই শ্রেণীর ধনী ব্যক্তিরা নিজেদের বাড়ির এই কুলুঙ্গিগুলোর ভেতরে সোনা দানা মোহর লুকিয়ে রাখত। তারপর সেখানে ইট আর প্লাস্টার দিয়ে কৃত্রিমভাবে একটা দেওয়াল তুলে দিত। ব্যাপারটা না জানলে চট করে কেউ দেখলে বুঝতেই পারবে না যে সেখানে সোনা দানা মোহর লুকিয়ে রাখা আছে। পরে অবশ্য নিজেদের প্রয়োজন পড়লে সেই কৃত্রিম দেওয়াল ভেঙে সেখানকার সমস্ত জিনিসপত্র বার করে নিয়ে আসতো। জানলাটার পাশেই সেই রকম শ্যাওলা আর নোনা ধরা দেওয়ালের মাঝখানে একটা কুলুঙ্গি দেখতে পেলাম। টর্চের আলো ফেলে সেখানে দেখতে যাব বলে পা বাড়িয়েছি কি সেই সময় হঠাৎই আমার পিছন থেকে বার কত ফুসফুস করে বেশ জোরে একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা শুনে মনে হলো কোনো জন্তু জানোয়ার জোরে জোরে যেন আমার কাছে পিঠেই নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। শব্দটা শুনেই আমার গায়ে হঠাৎ কাঁটা দিয়ে উঠল। দাঁড়িয়ে কেবল ভাবছি একবার পিছনে ফিরে ব্যাপারটা দেখব কি না, কিন্তু জানি না কেন আমি সেই সৎসাহসটুকু আর তখন পাচ্ছি না। সেই সময় কেন জানি না কেবলই মনে হচ্ছে কেউ যেন কোথাও আড়াল থেকে আমাকে ক্রমাগত লক্ষ্য করে চলেছে। ভাবছি সিকান্দার নয় তো, হতে পারে সে আমাকে এইভাবে ভয় দেখাবার চেষ্টা করছে। সে হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছে যে আমি এখানকার সমস্ত সোনাদানা নিয়ে পালিয়ে যাওয়ার মতলব করেছি, আর তাই সে আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চাইছে। কিন্তু আমিও এইসবের ছলে ভয় পাওয়ার পাত্রটি নই। আর সেই কথাটা মনে হতেই এক প্রকার নিজের মনে জোরে ঘুরে দাঁড়িয়ে টর্চের আলোটাকে আমার সামনের দিকে ফেলতেই হঠাৎই আমার চোখের সামনে দেখলাম একটা কালো লোমশ বিশালদেহী নেকড়ে প্রজাতির কোনো প্রাণী। সে তার লাল জ্বলন্ত দুটো চোখের দৃষ্টি রেখে আমার চারপাশ দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তার হিংস্র দাঁতে লেগে থাকা মাংসের টুকরো আর তার দুই কষ বেয়ে ঝরে পড়া টাটকা তাজা রক্ত দেখে হঠাৎই আমার হাত থেকে টর্চটা পড়ে গেল, আর আমি সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটু গেড়ে বসে টর্চটাকে কোনো রকমভাবে হাতে কুড়িয়ে নেবার চেষ্টা করে যাচ্ছি। জন্তুটা হঠাৎই একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে তার তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে ঘরের মেঝের উপর আঁচড় কেটে আমাকে যেন বোঝাতে চাইছে যে তার হাতেই আমার এখন শিকার হতে হবে। তার নাক থেকে ক্রমাগত সেই ফোঁস ফোঁস করে নিঃশ্বাসের শব্দের সাথে সাথে এবার তার মুখ থেকেও বেরিয়ে এলো তীব্র ভয়ঙ্কর ঘড়ঘড় শব্দ। আমি টর্চটাকে হাতে পেয়েই জন্তুটার চোখ লক্ষ্য করে আলো ফেলতেই হঠাৎই যেন সে মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। সে আমার সামনে দিয়ে ছুটে পালিয়ে গেলেও এত বড় জন্তুটার পায়ের শব্দ আমি নিশ্চয়ই শুনতে পেতাম, কিন্তু দেখলাম হঠাৎ জন্তুটা যেন হঠাৎ করে হাওয়ায় মিশে গেল। আমার সামনের পাঁচিলটার আড়ালে গিয়ে লুকিয়ে পড়েনি তো? এবার আমার বুকের ভেতর থেকে বেশ জোরে জোরে ধূপপুকানির শব্দটা আমি যেন শুনতে পারছি। কোনো রকমে উঠে দাঁড়ালাম। তারপর চিন্তা করে দেখলাম সিকান্দার এককালে মাদারি ছিল, এখন অবশ্য সে তার পোষ্য বানর দুটোকে খুইয়ে ফেলেছে, তাই এখন তার বাদর নাচ দেখানো বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন কি তার মানে এই হিংস্র নেকড়েটাকে তার পোষ্য করেছে নাকি? আর তার খাদ্য জোগাড় করতেই এই ভাঙা পোড়ো বাড়িটায় সোনার লোভ দেখিয়ে নিরীহ মানুষগুলোকে ডেকে নিয়ে এসে তাদের ছলে নানান কথায় ভুলিয়ে তাদের উপর এই হিংস্র নেকড়েটাকে ছেড়ে দেয় নাকি? এই কারণেই কি বাসস্ট্যান্ডে তখন লোকজন সিকান্দারের নামটা শুনেই ভয়ে পালিয়ে গিয়েছিল? এমনটা হতেও পারে, কারণ একজন মাদারি এই রকম হিংস্র জন্তুদের নিজের আয়ত্তে আনার আদব কায়দাটা বেশ ভালো করেই জানে। কিন্তু সোনার আংটিটাকে দেখে প্রথম লোভটা কার হয়েছিল? আমি নিজেই তো লোভে পড়ে এখানে ছুটে এসেছি। সিকান্দার কিন্তু একবারের জন্য বলেনি যে এখানে অনেক মূল্যবান ধনরত্ন আছে।
তাহলে দোষটা আসলে কার? আমার নিজেরই তো। তাহলে এখন আর সিকান্দারকে এইখানে দোষারোপ করে লাভ কি? কিন্তু তখন যে ভীষণ লোভের একটা কালো পর্দা দিয়ে আমার চোখ দুটোকে বেঁধে দিয়েছিল এই সিকান্দার, এর জন্য দায়ী একমাত্র সে। হ্যাঁ, সেই লোভ দেখিয়ে আমাকে এখানে আসতে বাধ্য করেছিল, আর আমাকে এখানে এনে আমার উপর তার সেই হিংস্র নেগড়েটাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এখন কি করব আমি? এখান থেকে পালাতে না পারলে নির্ঘাত এই নেগড়েটার হাতে আজ আমার মৃত্যু অবধারিত। সেই সময় হঠাৎই আমার সামনের ভাঙা পাঁচিলটা স্তূপের আড়াল থেকে একটা তীব্র স্বরে খটখটে হাসির শব্দ ভেসে উঠল। এ হাসি কোনো মানুষের হতেই পারে না। এ হাসি কোনো হিংস্র প্রাণীর মুখ থেকে বেরিয়ে আসা মানুষের কণ্ঠস্বরে রূপান্তরিত হওয়া জান্তব হাসি। হাসিটার শব্দ শুনে আমি সেখানেই দাঁড়িয়ে কেবল ঠকঠক করে কাঁপছি। আমার সমস্ত শরীর ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। তীব্র থেকে তীব্রতর হয়েছে আমার হৃদস্পন্দন। এখন এক বিন্দু জল আমার এই মুহূর্তে কণ্ঠনালী দিয়ে না বয়ে গেলে হয়তো আমি আর প্রাণেই বাঁচব কিনা জানি না। এমন একটা হিমশীতল পরিবেশে আমার সমস্ত শরীর ঘেমে উঠেছে। প্রাণ ভরে চিৎকার করে যে কাউকে আমার সাহায্যের জন্য ডাকবো, তার ক্ষমতাও যেন আমি সেই মুহূর্তে হারিয়ে ফেলেছি। আমার হাতে ধরে থাকা কেবল জ্বলন্ত টর্চটাই সেই মুহূর্তে আমার বাঁচার একমাত্র সম্বল। এই আলো নিভে গেলে পর মুহূর্তে আমার জীবন প্রদীপের আলোটাও এক নিমিষে নিভে যাবে, সে আমি এখন ভালো করেই বুঝতে পারছি। ক্রমাগত সেই জান্তব হাসির শব্দ আমার যেন চারিদিকে পাক খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মধ্যে চোখের সামনে দেখতে পারছি জ্বলন্ত লাল শিখা দুটো ক্রমশ যেন আমার খুব কাছে এগিয়ে এসে আবার মুহূর্তে দূরে চলে যাচ্ছে। মনের ভিতর যতটুকু অবশিষ্ট লুকানো শক্তি ছিল তার উপর সম্বল করে আমার মুখ থেকে কোনো রকমভাবে বেরিয়ে এলো আমার কাঁপা কাঁপা কণ্ঠস্বরে কয়েকটা কথা। সিকান্দার, তুমি আমাকে ভয় দেখিয়ে পার পাবে না। আমি জানি এই সমস্ত কিছুর পিছনে তোমার হাত আছে। পলকের মধ্যে আমার কানের পাশ থেকে ফ্যাস ফ্যাসে গলায় সিকান্দার যেন বলে গেল, বাবুজি সোনা নিবেন না, ঢুঁড়ে দেখেন কুচ্ছু নাই, এখানে কুচ্ছু নাই। তুমি তোমার পোষ্য জন্তুটাকে নিয়ে যাও, না হলে। এবার সামনের পাঁচিলের উপর থেকে সিকান্দারের কণ্ঠস্বর ভেসে এলো, এই জানোয়ারটা আমার কথা শুনে না বাবুজি, আমার হাতে তার রস্সি বাঁধা নাই। কথাটা বলতে বলতেই ভাঙা পাঁচিলটা স্তূপের উপর এইবার সেই কালো ভয়ঙ্কর জন্তুটাকে ধীরে ধীরে যেন উঠে আসতে দেখলাম। আমি টর্চের আলো জন্তুটার উপর ফেলতেই আমার এবার শুধু প্রাণটুকু যেতে বাকি রইল। ভয়ের তো চোখে তাকিয়ে দেখলাম সেটা কোনো জন্তু নয়, সেটা স্বয়ং সিকান্দার। কেবল তার মুখটা বাদে তার সমস্ত শরীরটা কালো লম্বা পশমে ঢাকা। তার মুখের সেই করুণ ভাবটা আর নেই। আমি যাকে আমার বাড়িতে দেখেছিলাম এই সিকান্দার সেই সিকান্দার নয়, বরং সে যেন তার রূপ পরিবর্তন করে একটা ভয়ঙ্কর হিংস্র মানব জন্তুতে পরিণত হয়েছে। তার লাল জ্বলন্ত দুটো চোখ আর তার মুখের দুই পাশ থেকে বেরিয়ে আসা রক্ত মাখানো তীক্ষ্ণ ধারালো হিংস্র দাঁত দিয়ে আমাকে যেন এক্ষুনি ফালা ফালা করে ফেলতে চাইছে সে। আমার হাতের টর্চের আলোটাই আমার শরীরের প্রাণটাকে কেবল বাঁচিয়ে রেখেছে। আমি জানি আমার হাতে ধরে থাকা এই টর্চের আলোটা এইভাবে আর বেশিক্ষণ জ্বলে থাকবে না, কারণ এখন বেশ বুঝতে পারছি টর্চের ব্যাটারিটা ক্রমেই শেষ হয়ে আসছে। তার জন্য আলোটাও প্রায় নিভু নিভু হয়ে আসছে। আমার জীবনের সময়টাও টর্চের আলোটার মতনই ধীরে ধীরে কম হয়ে আসছে। আমার আর পালাবার পথ নেই। নিজের প্রাণ নিয়ে পালানোর সময়টা অবশ্য আমি অতিক্রম করে এসেছি। সুযোগ ছিল তখন, যখন লোভের বশবর্তী হয়ে কুলুঙ্গির মধ্যে
তখন সোনার খোঁজ করেছিলাম। সময় ছিল তখন যখন বাড়িটার ভগ্ন চাতালের উপর অতক্ষণ সময় ধরে দাঁড়িয়ে থেকে সিকান্দারের ফিরে আসার অপেক্ষা করছিলাম। এখন আর সেই সুযোগ নেই। তাই এই মুহূর্তে আমার মরণ এখন আর কেউ চাইলেও আটকে রাখতে পারবে না। আমার মরণ এখন আমার শিয়রে এসে দাঁড়িয়ে আছে। শুধু আর কয়েকটা মুহূর্ত প্রাণ ভরে পৃথিবীর বুকে শেষবারের মতো নিঃশ্বাস নেওয়া বাকি। তাই শেষ একটা দীর্ঘশ্বাস নিয়ে আমি চোখ বুজে ফেললাম। এরই মধ্যে হঠাৎই বহু দূর থেকে আমার কানে কয়েকজন মানুষের সমবেত কণ্ঠস্বরের শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে চোখ খুলে চাইতেই দেখতে পেলাম একটা আলো হঠাৎই যেন আমার চোখে পড়ল। আর সেই আলোটা হিংস্র জন্তুরূপী সিকান্দারের পিছন দিক থেকে আসছে। একটা লাল হলদে আভা ধীরে ধীরে আমার চোখের সামনে তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। আলোটার সাথে সাথে লোকজনের কোলাহল শুনতে পেয়ে জন্তুটা হঠাৎই বাতাসে কিসের একটা যেন গন্ধ শুঁকতে লাগলো। তারপর পাঁচিলের উপর ঘুরে বসেই সে আবারও একটা তীব্র স্বরে গর্জন করে ডেকে উঠল। সেই গর্জনের শব্দে পুরো বাড়িটা ভগ্নস্তূপের সমস্ত ইট থেকে শুরু করে আশেপাশের সমস্ত গাছপালা ঝোপ জঙ্গলকে থরথর করে কাঁপিয়ে দিয়ে গেল। তারপর হঠাৎ এক লাফে জন্তুটা পাঁচিলের আড়ালে ঝুপঝাপ শব্দ করে চলে গেল। এরপরেই আলোটার দিক থেকে একদল মানুষের চিৎকার কানে ভেসে এলো। জন্তুটা চলে যেতেই আমি যেন পুনরায় আমার প্রাণ ফিরে পেলাম। খানিকটা ধাতস্থ হয়ে আমি টর্চ হাতে নিয়ে আলোর দিকটা লক্ষ্য করে এক দৌড়ে ছুটে গেলাম। গিয়ে একটা শক্ত ইটের স্তূপের উপর থেকে দাঁড়িয়ে দেখলাম আমার থেকে প্রায় 20 হাত দূরে ঝোপ জঙ্গলের মাঝে খানিকটা ফাঁকা জায়গায় কয়েকজন মানুষ মশাল, লাঠিসোঁটা, হ্যারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর তারা প্রায় সকলে মিলে মশালের আগুনের ভয় দেখিয়ে সেই হিংস্র জন্তুরূপী সিকান্দারকে আটকে রাখার চেষ্টা করে যাচ্ছে। জন্তুটা এক জায়গায় আটকে পড়ে তীব্র ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে ভয় দেখাবার চেষ্টা চালাচ্ছে। হঠাৎই সেই লোকগুলোর মধ্যে একজনকে দেখলাম জন্তুটার কাছে এগিয়ে গেল। বড্ড অদ্ভুত রূপ লোকটার। দেখলাম লোকটা প্রায় উলঙ্গ। তার মাথা ভর্তি বিশাল জটা বটগাছের ঝুড়ির মতো ঝুলে আছে। তার মুখ ভর্তি দাড়ি। তার এক হাতে আছে একটা কোনো জন্তুর বড় হাড়, আর তার অন্য হাতে ধরে আছে একটা ডুমরু, যেটাকে সে ডুক 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 শব্দ করে অনবরত একটানা বাজিয়ে চলেছে। তার হাতে ধরে থাকা হাড়টাকে দিয়ে জন্তুটার মাথায় আবার কখনো জন্তুটার গায়ে আঘাত করছে। প্রচণ্ড গর্জন করে উঠে জন্তুটা মাটিতে যেন আছাড় খেয়ে খেয়ে পড়ছে। জটাধারী লোকটার গায়ে এক ফোঁটা আঁচড়ের দাগ সে কাটতে পারছে না। জন্তুটা যেন অসহায় হয়ে কেবল মুখ থেকে ভয়ঙ্কর গর্জন করতে করতে শেষকালে মাটিতে লুটিয়ে পড়ল। এখন দেখলাম সেই জটাধারী লোকটার সামনে সেই জন্তুটা মাথা হেঁট করে পড়ে আছে। তারপরেই আরও একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। দেখলাম জন্তুটার সমস্ত শরীরে কালো পশমগুলো যেন চোখের নিমিষে মাটিতে খুলে পড়ে গেল। আর জন্তুটার জায়গায় একটা উলঙ্গ মানুষকে পড়ে থাকতে দেখলাম। তাজ্জব ব্যাপার তো! এমন একটা আশ্চর্যজনক ঘটনাকে চোখের সামনে আরও ভালো করে দেখতে আরও খানিকটা সময় এগিয়ে যেতেই দেখা হয়ে গেল আমার অফিস কলিগ কল্যাণবাবুর সঙ্গে। তিনি আমাকে দেখতে পেয়েই ছুটে এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন একটা ফাঁকা জায়গায়। সেখানে আমাকে দাঁড় করিয়ে বললেন, মিস্টার সমাদার, আপনি এখানে? হ্যাঁ, এসেছিলাম একটা লোভে পড়ে, কিন্তু এখানে এসে আমি ওই মানবরূপী প্রাণীটার খপ্পরে পড়ে গিয়েছিলাম। কিন্তু গায়ের লোকজন বলছিল আপনাকে নাকি আমি আমাদের এই গায়ে নিমন্ত্রণ করে ডেকে এনেছিলাম। হ্যাঁ, সে কথা ঠিকই। আসলে আমি মিথ্যে কথা বলে গায়ের লোককে আমার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছিলাম। সেই সময় আমার চোখে লোভের একটা পর্দা বাঁধা ছিল। বুঝতে পেরেছি।
আর এই সিকান্দারে নিশ্চয়ই আপনাকে এখানে টেনে আনতে বাধ্য করেছিল। আশ্চর্য তো! হ্যাঁ, আপনার কথাটা একদম ঠিক। আমাকে সে প্রায় আমার বাড়ি থেকে টেনে নিয়ে এসেছিল বলতে পারেন। কিন্তু এই সিকান্দারের নাম শুনে আপনার গাঁয়ের লোকজন ওভাবে পালিয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। এখন বুঝতে পারছি যে সিকান্দারের নামটা শুনে তখন তারা ওভাবে কেন পালিয়ে গিয়েছিল। কিন্তু এই সিকান্দারের পাল্লায় আপনি পড়লেন কিভাবে? নিশ্চয়ই সেই সোনার আংটিটা আপনাকেও। আংটি? আশ্চর্য! এই কথাটাও জানেন দেখছি। হ্যাঁ, ওই আংটিটাই হয়েছিল আমার কাল। কিন্তু আপনি এত সব কথা কি করে জানতে পারলেন? আমি সমস্তটাই জানি, কারণ এর আগে ওই আংটির লোভ দেখিয়ে আশেপাশে শহরাঞ্চলের অনেক নিরীহ মানুষকে এই পোড়ো বাড়িটায় এনে তাদেরকে এই সিকান্দার রূপী ভয়ঙ্কর জন্তুটা তাদের হাড় মাংস চিবিয়ে খেয়ে সাবার করেছে। তবে আপনাকে এখানে এখন এই সময় জীবিত অবস্থায় দেখতে পাবো সেটা কল্পনা করতে পারছি না। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে দেখতে পেয়ে এখনও আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে আপনি ওই ভয়ঙ্কর জন্তুর পাল্লায় পড়েও এখনও বেঁচে আছেন। সেটা হয়তো আমার সৌভাগ্য। তবে আপনারা এই সময় না এলে হয়তো আমিও আজ তার প্রায় শিকার হতে বসেছিলাম। গায়ের লোকজনের মুখে আপনার খবরটা শুনতে পেয়েই তক্ষুনি ছুটে আসবো ভাবছিলাম, কিন্তু আমাকে পিছিয়ে যেতে হয়েছিল। কারণ গত একটা বছর ধরে এই জন্তুটা শায়েস্তা করবার কোনো রকম পদ বা শক্তি আমাদের কারোর হাতে ছিল না। কিন্তু ভগবানের লীলা খেলা তো এই জগৎ সংসারে কম ঘটেনি। মনে করুন সেরকমই একটা কিছু ঘটে গেল। হঠাৎ করেই আচমকায় আজ সন্ধ্যাবেলার দিকে ওই জটাধারী সাধু বাবাটির আগমন ঘটে আমাদের গাঁয়ে। আমার বাড়ির সামনের বটতলাতেই আশ্রয় নিয়েছিলেন তিনি। ঘরের জানালা দিয়ে হঠাৎ করে দেখতে পেলাম একজন সাধু বাবা আসন পেতে ধুনি জ্বালবার বন্দোবস্ত করছিলেন বোধহয়। দৃশ্যটি আমার চোখে পড়তেই আমি আমার বাড়ি থেকে বেরিয়ে তার কাছে যেতেই তিনি তার আসনে বসে আমার দিকে না তাকিয়ে নিজের কাজ করতে করতে বললেন, কোনো চিন্তা করিস না কল্যাণ, আমি তাকে নিতে এসেছি। একটু পরেই তার কাছে যাব। আপনি কি করে জানলেন যে আমরা বিপদের মধ্যে আছি? তাছাড়া আমার নাম যে কল্যাণ, সেই কথাটাই বা আপনি জানলেন কি করে? তোর কথাগুলোর উত্তর আগে জানতে চাস, নাকি তোর সমস্ত গাঁয়ের লোক যে বিপদের মুখে পড়ে আছে তার থেকে উদ্ধার পেতে চাস? আমাদের আজকের এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করুন সাধু বাবা। সময় হলেই আমি যাব। সেই সময় গায়ের কয়েকজন দৌড়ে এসে আপনার খবরটা আমাকে দেয়, আর সাধু বাবা এই খবর পেয়ে আমাদের সঙ্গে নিয়ে এখানে আসে। কিন্তু আপনি এই শয়তানটার পাল্লায় পড়লেন কি করে? আমি সেই সময় কল্যাণবাবুকে দুপুরের ঘটনাটা খুলে বললাম। নমস্তে বাবুজি। আপনি মানুষ নয় বাবু, আপনি আমার কাছে ভগবান। बढ़िया खाना था बाबूजी। আপনি সেই আঙ্গুটিটা দেখবেন নাকি? আমার ওতে লোভ নাই বাবুজি, लेकिन আপনি আমাকে और আমার বান্দারদের খানা দিয়েছেন, তাই আমারও ফরজ बनता है कि আমি আপনার সঙ্গে যাব। যদি কেউ আপনার কোনো ক্ষতি করতে আসে তো আমি আমার জান দিয়ে আপনাকে বাঁচাই। তাহলে চলো, আজকেই যাব। আজ অবধি সে এইভাবেই সোনার আংটি দেখিয়ে মানুষকে তার লোভ বাড়িয়ে এই পোড়ো বাড়িটাই নিয়ে আসতো। আমার যা মনে হয় ওই আংটিটায় এমন কোনো রহস্য আছে যার দর্শন মাত্রই মানুষের মনের লোভ বাসনা বাড়িয়ে তোলে। আপনি তো আমাদের বিডিও অফিসের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে অনেক দিন ধরে আছেন, আর প্রতি মাসেই তো লক্ষ লক্ষ টাকা নিয়ে নাড়াচাড়া করেন। আচ্ছা বলুন তো, আজ অবধি সেই সমস্ত টাকাগুলোকে নিজের চোখের সামনে দেখে সেইগুলোকে পাওয়ার লোভ হয়নি আপনার কোনো দিন? না, ওগুলো যে কত গরিব মানুষের উন্নয়ন প্রকল্পের টাকা, সেই কথাটা ভেবেই বরং নিজেই ভাবি যে তাদের জন্য আর কি করা যায়।
সে টাকার উপর লোভ করা মানে নিজের বিশ্বাসটাকে, নিজের সমস্ত সম্মানটাকে এক লহমায় আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। তাহলেই বুঝতে পারছেন তো, আপনার মতো একজন বিশ্বাসী মানুষকে সে তার এই আংটি দেখিয়ে প্রথমে আপনার মনের ভিতর থেকে লোভটাকে বার করে এনেছিল, তারপরে আপনাকে এমন ছলাকলার মধ্যে ফেলেছিল যে আপনি এক প্রকার বাধ্য হয়েছিলেন এখানে আসতে। কিন্তু এখানে এসে কিছু পেয়েছেন কি? না, পোড়া ইটের স্তূপ, কাটার ঝোপঝাড় ছাড়া এখানে কিচ্ছু নেই। এই কথার মধ্যেই আমাদের লক্ষ্য করে দল বেঁধে গায়ের লোকজনকে মশাল হাতে এগিয়ে আসতে দেখলাম। চলুন চলুন ফেরা যাক। বিপদ কেটেছে কিনা জানি না, তবু আজ রাতটুকু না হয় আমার বাড়িতেই অতিথি হিসাবে থেকে যাবে। যা রাত বেড়েছে তাতে আপনি আজ আর বাড়ি ফিরে যেতে পারবেন বলে মনে হয় না। আচ্ছা, তাই হবে। অনেক অনেক ধন্যবাদ। লোকগুলো আমাদের কাছে আসতেই চমকে উঠলাম। দেখলাম ওদের ভিড়ের মধ্যে সিকান্দারও আছে। তার হাতে পায়ে গলায় লোহার বেড়ি পরিয়ে তার সঙ্গে শেকল বেঁধে সেই জটাধারী সাধু বাবা টানতে টানতে তাকে নিয়ে আসছেন। দৃশ্যটা দেখতে পেয়েই আমার মুখ থেকে হঠাৎই যেন বেরিয়ে গেল, সিকান্দার। আমাকে দেখতে পেয়ে আমার প্রায় অনেকটা কাছে এসে সিকান্দার তার ক্লান্ত আর পরিশ্রান্ত মুখে কোনো রকমে আমার দিকে চেয়ে একটা খটখটে শয়তানি বাঁকা হাসি হেসে বলল, বেঁচে গেলেন আপনি, নসিব আপনার সাথ দিয়ে দিল সালা। সেই সময় লোহার শেকলের টানে তার বাকি কথাগুলো মাঝপথেই আটকে গেল। কল্যাণবাবুর সঙ্গে হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করে এসে সবাই মিলে একটা বিশালাকার ঝাঁকড়া বটগাছের নিচে এসে জড়ো হলাম। সাধু বাবা বটগাছের একটা মোটা শেকড়ের সঙ্গে সিকান্দারকে লোহার শেকল দিয়ে বেঁধে দিল। সিকান্দার সেখানেই হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে রইল। জটাধারী সাধু বাবাটি তার নিজের আসনে ফিরে গিয়ে তার ভারী কণ্ঠস্বরে বললেন, এখন সবাই যে যার ঘরে ফিরে যাও, আর ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ রাখবে। আজ সারা রাত কেউ যেন তাদের ঘরের বাইরে পা না দেয়। যতক্ষণ না তোমাদের কানে আমার এই ডমরুটার শব্দ পৌঁছবে, ততক্ষণ নিজেরা যে যার ঘরে বন্দি হয়ে থাকবে। মনে রেখো, ঘরের বাইরে আজ রাতে পা দিয়েছ কি চিরকালের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি আজ রাতে এই মানুষটার ভিতর থেকে ভয়ঙ্কর পিশাচটাকে মুক্তি দিতে চাই। আমি নিজেই জানি না এই ভয়ঙ্কর পিশাচটা এই মানব শরীর ত্যাগ করে কোথায় ছুটে পালাবার চেষ্টা করবে, তবে তাকে আমি এই গাঁয়ের মধ্যেই বেঁধে রাখার চেষ্টা করব। যতক্ষণ না পিশাচটার চিরকালের জন্য মুক্তি দিতে পারছি, ততক্ষণ কেউ ঘরের বাইরে পা দেবে না। আজ রাতের বেলায় ঘরের বাইরে থেকে চেনা পরিচিত কেউ নাম ধরে ডাকলেও কেউ যেন কোনো রকম সাড়া শব্দ না দেয়। এই কথাটা মনে থাকে যেন। এইবার তোমরা সকলে যে যার ঘরে ফিরে যেতে পারো। আর দাঁড়িয়ে থেকো না তোমরা, যাও, আমার হাতে সময় নেই। অমাবস্যার তিথি লাগলেই আমাকে পুজোয় বসতে হবে। সেই কথা শুনে কেউ আর বটতলায় দাঁড়িয়ে থাকতে পারল না। যে যার মতো ফিরে চলল নিজেদের বাড়ির দিকে। কল্যাণবাবুও আমাকে নিয়ে ফিরে চললেন তার বাড়িতে। বটগাছটা থেকে মাত্র কয়েক পা হেঁটেই কল্যাণবাবুর পাকা দালানের একতলা বাড়ি। আমরা গেট দিয়ে ঢুকে বাড়িটার ভিতর প্রবেশ করলাম। বাড়িতে ঢুকেই আমাকে আপ্যায়ন করে তিনি তার ঘরে নিয়ে গিয়ে বসালেন। কল্যাণবাবুর স্ত্রীর সঙ্গেও পরিচয় করালেন। তার কিছু সময় পরে কল্যাণবাবু আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে সেখানে গিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খাবার ঘরে আসতে বলে গেলেন।
ঘরটা মাঝারি মাপের, বেশ পরিপাটি করে গোছানো। ঘরে একটা খাট আর জামা কাপড় রাখার আলমারি ছাড়া আসবাবপত্র বলতে তেমন আর কিছু নেই। মধ্যবিত্ত পরিবার, স্বামী আর স্ত্রী, এই দুজনের ছোট্ট সংসার। ঘরটার একটা সুবিধা ছিল, দেখলাম বাড়ির বাইরে যে দিকটায় বটগাছটা ছিল সেই দিকেই কপাট দেওয়া একটা ছোট্ট কাঠের জানলা আছে। জানলার সামনে গিয়ে সামান্য একটুখানি কপাটের ফাঁকা দিয়ে বাইরের দিকে তাকালাম। চারিদিকে কুয়াশা মাখানো ঘুটঘুটে অন্ধকারে বটগাছটার তলায় ধুনি জ্বালিয়ে এই হাড় জমিয়ে দেওয়া ঠান্ডার মধ্যেও উলঙ্গ হয়ে সেই জটাধারী সাধু বাবা বোধহয় তার সেই পিশাচ জাগানো পুজোর আয়োজন করতে ব্যস্ত আছেন। মনে মনে ভাবলাম, বেশ ভালোই হলো, ঘরটার এই জানলাটা দিয়েই রাতে এই সাধু বাবা কি করছেন সেটা মোটামুটিভাবে ভালোই দেখা যাবে। আপাতত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছি, তাই এখন ভীষণ ক্লান্ত লাগছে। তার মধ্যে প্রচণ্ড খিদেও পেয়েছে। আগে শরীরের এই সমস্ত বাধাবিঘ্নগুলোর কিছুটা অবসান করা দরকার, তারপর বাকি রাতটা না হয় জানলার কাছে বসেই কাটিয়ে দেওয়া যাবে। কথাটা মনে হতেই আমার পিছন থেকে কল্যাণবাবু এসে হঠাৎই বলে উঠলেন, আরে আরে কি করছেন কি? খবরদার, ওটা একদম করবেন না, না হলে কি থেকে কি হয়ে যায় কিছু বলা যায় না। সাধু বাবার কথাগুলো শোনেননি? দেখুন, এই সময় আপনি আমার বাড়ির অতিথি। আমার বাড়িতে থেকে আপনার কিছু একটা ক্ষতি হয়ে যাক, এটা আমি কখনোই চাইব না। আর সাবধানের তো মার নেই। একবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন বলে দ্বিতীয়বারও বেঁচে যাবেন, সে যাই হোক। আসুন, খাবেন, চলুন। দুঃখিত, অপরাধ নেবেন না। আমি আসলে জানলাটাকে ভালো করে বন্ধ করে দিতে চাইছিলাম আর কি। বাইরে দেখার উদ্দেশ্যে আমি জানলাটার কাছে যাইনি। না না, ঠিক আছে, আসুন আমার সঙ্গে। আমি কল্যাণবাবুর পিছু নিয়ে তার খাবার ঘরে গিয়ে ঢুকে পড়লাম। মেঝেতে পাথা কাঠের পিঁড়িতে বসে ভাত, ডাল আর তরকারি যে সেই সময় কি তাড়াহুড়ো করে খেলাম সেটা আর না বললেও চলে। আর সেই দৃশ্যটা কল্যাণবাবু আর তার স্ত্রীর যে চোখ এড়ায়নি তা তাদের মধ্যে কথাবার্তা শুনেই বুঝতে পারলাম। কল্যাণবাবু বললেন, কিছু মনে করবেন না, আমি জানি আপনার খুব খিদে পেয়ে গেছিল, তবুও তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে খান, না হলে ভাত আবার গলায় আটকেও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, যা একটা ধকল গেল, তাতে খিদেটাও পেয়েও ছিল বটে। কিন্তু তাড়াহুড়োটার আসল কারণ তিনি জানতে পারলে হয়তো এই মুহূর্তে তিনি ভদ্রতার খাতিরে আমাকে তার বাড়ির বাইরে এই ঠান্ডার মধ্যে বার করে না দিলেও তিনি আমাকে হয় ও ঘরে রাতে আর থাকতেই দেবেন না, আর তা না হলেও তিনিই আমার সঙ্গে থেকে যেতে পারেন। ইতিমধ্যেই বাড়ির সামনের বটগাছটার তলা থেকে সেই জটাধারী উলঙ্গ সাধু বাবাটির ভারী কণ্ঠস্বরে সংস্কৃত ভাষায় কিছু দুর্ভেদ্য মন্ত্র উচ্চারণের শব্দ শুনতে পেয়েছিলাম। আর বলতে গেলে তখন থেকেই কেবল আমার বুকের ভিতরের হৃৎস্পন্দনের গতি ক্রমশ বেড়েই চলেছে। কেবলই যেন ওই ঘরের জানলাটা আমাকে টানছে। কতক্ষণে খেয়ে উঠে জানলাটার কাছে গিয়ে বাইরে এখন কি ঘটছে সেটা দেখবার আমোক টানে আমি যেন একটা মোহগ্রস্তের মতো হয়ে পড়েছি। আরও একটুখানি ভাত দিই সমাদ্দারবাবু? কল্যাণবাবু স্ত্রীর এই কথাটায় চমক ভেঙে গেল। বললাম, আরে না 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 না, অনেক খেয়ে ফেলেছি, পেটে আর জায়গা নেই, এবার উঠি তাহলে। কল্যাণবাবুরও খাওয়া ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, চলুন, ওঠা যাক। দুজনে খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে এসে কল্যাণবাবুর ঘরে ঢুকে কিছুটা সময় সেখানে সিগারেট ফুঁকে গল্প করে কাটিয়ে দিলাম। সেই সময় আমার বড্ড ঘুম পাচ্ছে বলে কল্যাণবাবুকে শুভরাত্রি জানিয়ে যখন সেই ঘরটায় এসে ঢুকলাম তখন রাত 10টা বেজে গেছে। গ্রামের দিকে এই শীতকাল মানে গভীর রাত। ঘরে ঢুকেই দরজায় ছিটকিনি তুলে বাতি নিভিয়ে খাটের উপর এসে বসতে যাব, ঠিক সেই সময় জানলার বাইরে থেকে সিকান্দারের করুণ একটা কণ্ঠস্বরে হিন্দি ভাষায় কিছু কথা শুনতে পেলাম। কথাটা শুনে যতদূর মনে হলো সে এই সমস্ত কিছুর জন্য গাঁয়ের সকলের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু সে আদৌ জানেই না যে তার সঙ্গে কি হয়েছে বা সে কি অন্যায় করেছে।
আমিও তাই ব্যাপারটাকে আরও ভালো করে দেখবার এবং ভালো করে শোনার জন্য সেই ছোট্ট কাঠের জানলাটার একটা কপাট সামান্য একটুখানি ফাঁক করে বাইরে চেয়ে দেখলাম। বটগাছটার নিচে সিকান্দার হাঁটু গেড়ে বসে আছে, আর তার হাত ও পায়ের শিকল খুলে দিয়েছে, আর তার চারিদিকে ঘিরে আছে একটা জ্বলন্ত আগুনের গণ্ডি। গণ্ডির বাইরেটায় আসন পেতে বসে আছেন সেই জটাধারী উলঙ্গ সাধু বাবাটি। তিনি মাঝে মধ্যে ডান হাতের মুঠোতে কিসব যেন মন্ত্র পড়ে একটা ফু দিয়ে ধুলোর মতো কি একটা যেন বার তিনেক ছুঁড়ে দিলেন, আর সিকান্দার প্রতিবারই একটা বুক ফাটা চিৎকার করে উঠল। তারপর সাধু বাবাটি প্রশ্ন করলেন বোধ হয়। শুনতে পেলাম সাধু বাবা বলছেন, তুই এই শরীরটাকে ছাড়বি কিনা বল। সিকান্দার সেই প্রশ্নের উত্তরে বলছে, আমার ये শরীর আমি কেসে ছেড়ে যাব? আপনি আমাকে তাহলে মেরে ফেলেন। আমি একটা ইনসান হয়ে কি করে কাজটা করতে পারি? আপনি আমাকে বলে দেন। কথাটা শেষ হতেই সেই সাধু বাবাটি উঠে দাঁড়িয়েই আবারও কি একটা মন্ত্র পড়ে ধুলোর মতো সেই জিনিসটাকে ছুঁড়ে দিলেন। তারপর একটা পেতলের ঘর থেকে নিজের তালুতে এক গণ্ডূষ জল নিয়ে মন্ত্র পড়লেন এবং বিড়বিড় করে মন্ত্র পড়ে সিকান্দারের গায়ে বার তিনেক ছিটিয়ে দিতেই হঠাৎই কি হলো ঠিক বুঝতে পারলাম না। আচমকায় সিকান্দার মাথা হেঁট করে মাটিতে ছটফট করতে করতে শুয়ে পড়ল। তার কিছু সময় পর সিকান্দারের মুখ থেকে অতি ভয়ঙ্কর খটখটে কণ্ঠস্বরে একটা চান্তব অট্টহাসির শব্দ বেরিয়ে এলো। সেই ভয়ানক হাসির শব্দ আমার খুব চেনা। এই হাসি আমি এখানকার এই পুরো বাড়িটায় থাকবার সময় অনেকবার শুনতে পেয়েছিলাম। সেই হাসির শব্দ শুনে আমার গায়ে মুহূর্তে কাঁটা দিয়ে উঠল। পুনরায় যেন আমার শরীরের রক্ত হিম হয়ে আসতে লাগলো। প্রচণ্ড ভয়ে আমি যেন জানলার দিকে চেয়ে সেখানেই আড়ষ্ট হয়ে বসে রইলাম। দেখছি ভয়ঙ্কর সেই হাসির শব্দ এখন কোনো এক হিংস্র প্রাণীর কণ্ঠস্বরে পরিণত হয়েছে। তার সঙ্গে বদলে গেছে সিকান্দারের সম্পূর্ণ মানব শরীরটাও। এখন সেই আগুনের গণ্ডিটার মধ্যে দেখলাম আমার পুরো বাড়িটায় দেখা সেই কালো লোমশ হিংস্র প্রাণীটাকে। প্রাণীটা গণ্ডির ভিতরে ভয়ঙ্কর গর্জন করতে করতে সেখান থেকে বেরিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সময় জটাধারী সাধু বাবাটি একটা হাড় মাটি থেকে তুলে হাতে নিয়ে সেই জন্তুটার মাথায় কষাঘাত করতেই সে মাটিতে লুটিয়ে পড়ে গেল। তারপর প্রাণীটা অতি ধীরে ধীরে কোনো রকমভাবে মাথা তুলতেই সাধু বাবা প্রচণ্ড ক্রুদ্ধ স্বরে হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, এইবার বল, তুই এই মানুষটার শরীরটাকে ছাড়বি কি না? আমি সেই সময় আশ্চর্য হয়ে গিয়ে দেখলাম জন্তুটার মুখ থেকে হঠাৎই যেন বেরিয়ে এলো একটা কর্কশ নারী কণ্ঠস্বর। সে তার কালো লোমশ দুই হাত তুলে জটাধারী সাধু বাবার কাছে হাত জড়ো করে বলল, আমি চলে যাব। বেশ, এখন বল, এই লোকটার শরীরে তুই প্রবেশ করলি কি করে? কিছুটা সময় মাটিতে মাথা নিচু করে পড়ে থাকতে দেখে সাধু বাবাটি আবারও তার হাতে ধরে থাকা সেই হাতটাকে দিয়ে জন্তুটার মাথায় বার দুয়ে কষিয়ে ঘা দিয়ে আবারও হুঙ্কার দিয়ে বললেন, উত্তর দে, আমার প্রশ্নের উত্তর দে। জন্তুটা তখনও যন্ত্রণায় ছটফট করতে করতে সেই কর্কশ গলায় কোনো রকমভাবে মাথা তুলে বলে উঠল, বলছি, সব বলছি। বছর খানেক আগে বর্ষার রাতে এই সিকান্দার নামের লোকটা আমাদের নীলকুঠিতে যখন ঢুকেছিল, সেই সময় ওর শরীরে আমি প্রবেশ করেছিলাম। বেশ, এবার বল, তুই কে, কোথায় থাকিস, তোর নাম কি, বল। সাধু বাবার এই প্রশ্নের হুঙ্কার শুনে এইবার সেই জন্তুটার মুখ থেকে নারী কণ্ঠস্বরে সেই কর্কশ গলায় গড়গড় করে সমস্ত কিছু এক এক করে বেরিয়ে আসে। সে বলে, এক সময় আমি গায়েরই মেয়ে ছিলাম। আমার নাম পদ্মিনী।
আমার বাবা একজন চাষি ছিলেন। আজ থেকে 250 বছর আগে এই গায়ে আমাদের বাড়ি ছিল। যখন নীলকর সাহেবরা এই সমস্ত গায়ের জমিগুলো দখল করে নিয়ে ধান চাষ বন্ধ করে দিয়ে শুধু নীল চাষ করাতে বাধ্য করে দিয়েছিল, এই সমস্ত অঞ্চলের চাষিদের সেই সময় তার প্রতিবাদ করতে গিয়ে আমার বাবার সঙ্গে আরো কিছু কৃষককে নিষ্ঠুরভাবে অত্যাচার করে মেরে ফেলেছিল লর্ড লিটন সাহেব। সেই সময় আমি পিতৃহীন হয়ে পেটের তাগিদে এক প্রকার বাধ্য হয়ে নীল চাষ করতে মাঠে নামি। সেই সময় এই নীলকর সাহেবের কুদৃষ্টি পড়ে আমার ষোড়শবর্ষীয় ভরা যৌবনের ওপর। হঠাৎ করেই একদিন রাতের বেলায় লিটন সাহেব তার কয়েকজন পেয়াদাকে আমার বাড়িতে পাঠিয়ে আমাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে এসে এই নীলকুঠিতে আমাকে সেই নীলকর সাহেব আর তার 4 জন সাহেব বন্ধুরা সকলে মিলে আমাকে অনবরত 3 দিন ধরে ধর্ষণ করে। তারপর জীবিত অবস্থায় আমার হাত পা মুখ বেঁধে নীলকুঠির পিছনের জঙ্গলে ভিতরে মাটি গর্ত করে সেখানে পুঁতে দেয়। সেই তবে থেকেই আমি ওইখানেই পড়ে আছি। তবে মরে গিয়ে আমি কাউকে রেয়াত করিনি। আমার হত্যাকারীদের নিজের হাতে না পারি অন্যের শরীরে আশ্রয় নিয়ে তাকে দিয়ে করিয়েছি। আমার ভয় নীলকুঠিটা বন্ধ করে পরবর্তী সমস্ত নীলকুঠি সাহেবরা সবাই 2-5 দিনের মধ্যে সব ভয় সেখান থেকে সমস্ত নীল ব্যবসা গুটিয়ে পালিয়ে যায়। তোকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু তুই তো তোর হত্যাকারীদের শাস্তি দিয়েছিস, তাহলে মিছিমিছি কেন একটা নিরীহ মানুষের শরীরে প্রবেশ করে আশেপাশের সমস্ত অঞ্চলের মানুষগুলোকে এখনো সেই শাস্তি দিচ্ছিস? তাদের শিকার করে মেরে খেয়ে ফেলেছিস কেন বল? কারণ কেউ আমাকে আজ পর্যন্ত মুক্তি দেয়নি। যতদিন না মুক্তি পাই ততদিন এইভাবেই চলতে হবে আমাকে। এই শরীরের খিদে মেটাতেই আমি মানুষের শিকার করি। বেশ, তাহলে এখন বল তোর মুক্তির উপায়টা কি? সেই কথাটা আমি কিছুতেই বলতে পারবো না। কথাটা বলেই জন্তুটা মাটিতে পুনরায় মাথা নিচু করে লুটিয়ে পড়ল। সাধু বাবা প্রচণ্ড জোরে আবারও একবার হুঙ্কার ছেড়ে বললেন, কে বলবি না তবে রে? কথাটা বলেই তিনি আবারও পেতলের ঘরটা থেকে 1 গণ্ডূষ জল হাতে নিয়ে মনে মনে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছিটিয়ে দিলেন জন্তুটার শরীরে। আর তক্ষুনি জন্তুটা মাটিতে শুয়েই প্রচণ্ড জোরে গর্জন করে দাপাদাপি করতে লাগলো। সাধু বাবা আবারও তার সেই হাতটাকে দিয়ে বার কত জন্তুটার সমস্ত শরীরে কষিয়ে একের পর এক ঘা দিতে লাগলেন। জন্তুটা মাটিতে পড়ে দাপাদাপি করতে করতে হঠাৎ করে কোথা থেকে একটা আংটি বার করে এনে সেটা সাধু বাবার দিকে দেখিয়ে বলল, এইটাই আমার একমাত্র মুক্তির পথ। সাধু বাবা আংটিটার দিকে ভালো করে দেখে নিয়ে বললেন, ওটাকে ছুঁড়ে দে আমার কাছে। আর এটাকে কি করলে তোর মুক্তি হবে ভালোই ভালোই বলে ফেল দেখি। সাধু বাবার কথা শেষ হতেই সেই হিংস্র প্রাণীটা আংটিটাকে জ্বলন্ত আগুনের গণ্ডির বাইরে সাধু বাবার আসনের দিকে ছুঁড়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমার সমস্ত নারীত্বের সম্মানহানি, আমার নিজের জীবনহানি করার নাকি মূল্য এটা? সাধু বাবা আংটিটাকে নিজের ডান হাতের তালুতে রেখে ভালো করে দেখতে দেখতে বললেন, তার মানে? আমাকে হাত পা মুখ বেঁধে মাটিতে পুঁতে দেওয়ার সময় আমার এই নগ্ন শরীরের উপর এই আংটিটাকে ছুঁড়ে দিয়ে লিটন সাহেব বলেছিল, ইটাকে তুই তোর ভোরের জন্মে বেঁচে খাস, মনে করিবি এটা আমরা সবাই মিলে তোকে ভোগ করার মূল্য চুকাইয়া দিলাম।
আর সেই দিনের পর থেকেই এই আংটিটাই আমার হত্যাকারীদের নিষ্ঠুরভাবে শেষ করতে সাহায্য করেছিল। আর আজ সে আমার খিদে মেটাতে সাহায্য করে। তাই এই আংটিটাকে গলিয়ে ফেলতে পারলে আমার চিরদিনের জন্য মুক্তি হবে। আচ্ছা, ঠিক আছে, তবে তাই হোক। কথাটা শেষ করেই জটাধারী সাধু বাবা নিজের আসনে বসে তার সামনে জ্বলতে থাকা ধুনির আগুনে বেশ কিছু শুকনো কাঠ গুঁজে দিয়ে তার মধ্যে আংটিটাকে ফেলে দিতেই জন্তুটা সেই সময় পুনরায় সেই ভয়ঙ্কর হিংস্র প্রাণীর গর্জন করে উঠল। কুয়াশা মাখানো নিষ্পতি রাতের অন্ধকারের বুক চিরে সেই গর্জন আকাশ বাতাস সমস্ত কিছু যেন মুহূর্তের জন্য থরথর করে কেঁপে উঠল। কয়েক মুহূর্তের জন্য বাইরে কান পাতা দায় হয়ে গেল। আমি খানিকক্ষণ পিছনে সরে এসে খানিকটা ধাতস্থ হয়ে আবার জানলার সামনে গিয়ে বাইরে তাকাতেই দেখলাম সিকান্দার মাটিতে পড়ে আছে, আর একটা মিশ কালো ধোঁয়া সিকান্দারের মুখ থেকে বেরিয়ে এসে জ্বলন্ত আগুনের গণ্ডির ভেতর পাক খেতে খেতে কখনো ভয়ঙ্কর সেই জন্তুটার গর্জন করছে, কখনো আবার একটা কর্কশ নারী কণ্ঠে কান পাঠানো আত্মচিৎকার করে উঠছে। ভয়ঙ্কর সেই আর্তনাদ শুনে আমি আর বাইরে কান পেতে বসে থাকতে পারলাম না। শেষকালে জানলাটাকে বন্ধ করে দিয়ে বিছানায় এসে শুয়ে আমার কানে বালিশ চেপে ধরে রইলাম। সামান্য হলেও কিছু সময় সেই আর্তচিৎকার আমার কানে আসছিল ঠিকই, কিন্তু কিছুটা হলেও যেন শান্তি পেলাম। এরপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। ঘুমটা ভেঙে গেল একটা শব্দে, যে শব্দ শুনে লোবাতুর হয়ে সোনার সিকান্দার নামের অজানা এক মাদারির পিছু পিছু এই গ্রামে পৌঁছেছিলাম, যে শব্দের ফেঁসে গিয়েছিলাম কোনো এক কালো প্রাচীন নীলকুঠির গহীন ধ্বংসাবশেষের জঙ্গলের মাঝে, যে শব্দের জন্য সেই হিংস্র প্রাণীটার সামনে মৃত্যুর পথযাত্রী হতে বসেছিলাম গতকালই, সেই ডমরুর শব্দটা এখন শুনতে পাচ্ছি। তবে আজকের সেই শব্দটার মধ্যে যেন কিছু একটা পার্থক্য আছে। গতকাল ছিল আমাকে মৃত্যুর পথে আহ্বানের শব্দ, আর আজ রাতারাতি সেই শব্দটা বদলে গিয়ে যেন নতুন করে বাঁচার পথে চলার জন্য আহ্বান জানাচ্ছে। ডুকডুকের শব্দটা ক্রমশ দূরে সরে যেতে যেতে হাওয়ায় যেন মিলিয়ে গেল। বাইরে থেকে লোকজনের হইচই শুনতে পেয়ে ধরফর করে খাটে উঠে বসে ছোট সেই জানলাটার কাছে এগিয়ে গিয়ে তার কপাট খুলে দিতেই বাইরে থেকে একরাশ কুয়াশা মাখানো শীতল হাওয়া এসে আমার সমস্ত শরীরটাকে ঠান্ডা করে দিয়ে গেল। বাইরে দিনের আলো ফুটে উঠেছে ঠিকই, কিন্তু প্রচণ্ড কুয়াশায় সেইভাবে কিছু দেখতে পেলাম না। তবে বটগাছটার তলায় কিছু কালো কালো ছায়ামূর্তি নড়াচড়া আর তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম সেই জটাধারী সাধু বাবা এই কিছুক্ষণ আগেই চলে গেছে, আর তার সঙ্গে করে নিয়ে গেছে সিকান্দার নামের সেই মাদারি লোকটাকে। এই গ্রাম সহ আশেপাশের সমস্ত গ্রামাঞ্চল আজ সেই ভয়ঙ্কর পিশাচিনীর হাত থেকে রক্ষা পেয়েছে। আজ সমস্ত গায়ের সুদিন এসেছে। গ্রামবাসীদের কোলাহল আর আনন্দ হাসির মাঝে নিজেকেও সামিল করতে জানলার কাছ থেকে ফিরে এসে ঘরের বাইরে বেরিয়ে এলাম। কল্যাণবাবুও আমার পিছনে ছুটে এসে সেই আনন্দে সামিল হয়ে গেল। সেই ঘটনাটার আজ প্রায় 20টা বছর কেটে গেছে। এখনও সততা এবং বিশ্বাসের সঙ্গে মামুদগঞ্জ বিডিও অফিসে মাথা উঁচু করে চাকরি করে চলেছি। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা নিজে হাতে ঘাঁটাঘাঁটি করি, কিন্তু সেই অর্থের লোভ আমার সেই দিনও ছিল না, আর আজও নেই। তবে মনের মধ্যে কখনো সেই রকম কিছু উঁকি দিলেই আজও আমার সেই ঘটনাটা মনে পড়ে, আর আমি সেই কথা ভেবে শিউরে উঠি। লোক যে কখন মৃত্যুর পথে মানুষকে নিয়ে যাবে সেটা কেউ বুঝতেও পারবে না। আমি একবার সুযোগ পেয়েছি, কিন্তু সবাই কি আর সেই সুযোগ পাবে? এতক্ষণ শুনছিলেন লেখক তন্ময় মুখার্জির কলমে মাদারি। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে অর্ণব, পোস্টার ডিজাইন শুভপ্রিয়।